আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স লাইভ বুট ক্যাম্প আমাদের যে সিরিজটা চলতেছে এটা হচ্ছে আজকে সপ্তম ক্লাস। এর আগে আমরা 6টা ক্লাস কমপ্লিট করছি, যেখানে আমরা চেষ্টা করছি যে ব্রেকডাউন করার জন্য আসলে একটা ই-কমার্স বিজনেস কীভাবে করা যায়। স্টিল আমরা এখনও ই-কমার্স বিজনেস এবং ডিজিটাল মার্কেটিং এই দুইটা পার্টকে চাচ্ছি একসাথে কানেক্টিং করে আপনাদেরকে যতটা সম্ভব ইনফরমেশান থ্রো করার জন্য। কারণ বিজনেস ব্যাপারটা কমপ্লেক্স, এত ইজি না। বিজনেসটা মানে অনেক মানুষ ট্রাই করে ফেল করে। সো এটা প্রত্যেক উদ্যোক্তা বলে যে আপনি ব্যবসা করতে যাবেন, আপনার ফেলিয়ার আপনার থাকবেই। সো এটা একদম ট্রু, 100% ট্রু। প্রত্যেক সাকসেসফুল উদ্যোক্তারই মানে ফেল স্টোরি থাকে। সো আমরা হয়তো এগুলো জানি না, কারণ ফেল স্টোরিগুলো মানুষ শেয়ার করে না, এই জন্য হয়তো আমরা জানি না। সো এই ফেলগুলা ইগনোর করা পসিবল। এটা কিভাবে পসিবল? এটা হচ্ছে বিজনেসের কিছু মেজর জিনিস আছে, এই জিনিসপত্রগুলো যদি আপনার কন্ট্রোলে চলে আসে তখন আপনি ফেল করবেন না। মানে 100% ফেল বন্ধ করতে পারবেন না, বাট আপনার ফেল হওয়ার রেশিও কমায় আনতে পারবেন। হয়তো একেবারে নিউ একজন উদ্যোক্তার যখন বিজনেস স্টার্ট করে তখন তার উইন হওয়ার চান্স থাকে হয়তো 10%, 90% চান্স ফেল হওয়ার। বাট একজন জানো বিজনেসম্যান, ওর ক্ষেত্রে রেশিওটা উল্টা হয়, ওর 10% চান্স থাকে ফেল হওয়ার, 90% চান্স থাকে উইন হওয়ার। একটা প্রোগ্রাম হয়, আপনি দেখবেন যে যারা বিলিয়নিয়ার আছে মানে ওয়ার্ল্ডের মধ্যে, ওদেরকে আপনি যদি মানে যে একজন সাকসেসফুল উদ্যোক্তা, আমি ভিলিয়নিয়ারে না যাই, একজন সাকসেসফুল উদ্যোক্তাকে আপনি যদি একটা নিউ টাউনে নিয়ে ছেড়ে দেন, একটা নতুন শহরে নিয়ে ছেড়ে দেন, তার আগের কোনো নেটওয়ার্ক সে ইউজ করতে পারবে না, আগের কোনো কিছু সে ইউজ করতে পারবে না, বাট সে যদি একটা বিজনেস স্টার্ট করে দেখবেন যে সে ডেফিনেটলি অনেক ভালো করবে এবং মানে ফেল হওয়ার চান্স অনেক কম থাকবে। সে কিন্তু আগের কোনো কিছু ইউজ করতেছে না, কোনো রিসোর্স না, বাট দেখবেন সে অনেক বেটার করতেছে। এটার কারণ হচ্ছে ওর হিউজ এক্সপিরিয়েন্স, অনেক নলেজ তার আছে, অনেক ফেল থেকে সে লার্ন করছে, সেখান থেকে সে এই মানে এক্সপিরিয়েন্সটা গেইন করে ফেলছে। এখন আপনি ফেল করে শিখতে পারেন, আরেকটা অপশন আছে ফেল করে না, আপনি আগেই শিখে ফেলতে পারেন। সো আমি আপনাদেরকে এই সিরিজটার মাধ্যমে জাস্ট এই জিনিসটা করতে চাচ্ছি যে আপনি ফেল করার আগে আপনি প্রোঅ্যাক্টিভ হয়ে যান। প্রোঅ্যাক্টিভ হইলে যেটা হবে, আপনার উইন হওয়ার রেশিও বেড়ে যাবে। আপনাকে টেকনিক্যালি হইতে হবে। আপনি ধরেন অন্যান্য উদ্যোক্তা যে কাজগুলো করে ওইগুলো আপনার করা যাবে না, আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, বক্সের বাইরে। মানে একটা স্যাচুরেটেড জিনিসকেও কীভাবে নিউ বানানো যায় সেই দিকে আপনার ফোকাস করতে হবে, তাহলে আপনি দেখবেন যে ভালো করতেছেন। খুব সিম্পল, কম্পিটিশন এড়ানোর এটা হচ্ছে ওয়ে। আর একজন ব্যবসায়ীকে আমি মনে করি ওর সুপারম্যান হওয়া উচিত, ওর সব জানতে হবে, মানে কোনো কিছু ইগনোর করার সুযোগ নেই। কারণ বিজনেসের মিনিংটাই এটা যে পার্টিকুলার কোনো স্কিলে আপনি এক্সপার্ট না, আপনাকে সব জানতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার একদম জার্নি স্টার্টিং পার্টে আমি করছিলাম কি, আমি হচ্ছে আপনার মানে প্রথমেই সফটওয়্যার ডেভেলপার হওয়ার আমার প্ল্যান ছিল একেবারে ইনিশিয়াল পর্যায়ে। তারপরে আমি ওই যে ওয়াবকা নামে একটা প্ল্যাটফর্ম আছে, এটা দিয়ে, তারপর ওয়ার্ডপ্রেস, এইগুলো দিয়ে আমি ওয়েবসাইট কেমনে বানানো যায়, এগুলো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে এগুলো করতেছিলাম। বাট এগুলো করতে করতে আমি মানে আমার প্যাশনটাই ছিল ওইগুলা, যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আমি এইগুলো ছিল আমার প্যাশন। বাট দেখেন মাঝ রাস্তাতে এসে এই স্টোরিটা আমি মনে হয় শেয়ার করছি কিনা জানি না, শেয়ার করতে সময় লাগবে, এটা করবো না শেয়ার ডিটেলস। সো আমি আসলে ওটা হয়ে ওঠে না, আমার লাইন গার্ডটা চলে গেছে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে। আমি ওই দিকে বেশি রিসোর্স পাইছি, ওই দিকে আমার সুযোগ ছিল, আমি ওই দিকে চলে গেছি। আমার ওই প্যাশনটা আমি পূরণ করতে পারি নাই। ইভেন আমি পড়াশোনার জন্য কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিয়েছি, বাট স্টিল তারপরে আপনার দেখা গেছে যে না, মানে আমার ওই ফ্যাসিনেশনটা ছিল, বাট আমি মার্কেটিং সেক্টরে চলে গেছি, কারণ আমার ওই দিকে দেখছি যে নেটওয়ার্কিং বেড়ে গেছে। সো বাংলাদেশে অনেক ডিজিটাল মার্কেটার আছে, আপনি এদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন, সবগুলো দেখবেন কম্পিউটার ইঞ্জিনিয়ার। অনেকেই আছে, যেমন ওই যে আপনার ওই স্কিল অ্যাপারে শামীম ভাই আছে, তারপরে আরও অনেকেই আছে, আমি অনেককে চিনি, ওরা হচ্ছে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, বাট ওরা এখন মার্কেটিং সেক্টরে চলে গেছে। মার্কেটিং অনেক টেকনিক্যাল হয়ে গেছে, এই কারণে ডিজিটাল মার্কেটিং অনেক 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 কী বলে অ্যাডভান্স হয়ে গেছে। বিবিএ থেকে পড়াশোনা করে ডিজিটাল মার্কেটিংয়ে খুব ভালো করতেছে আমি খুব কম দেখছি, মানে যেগুলো নন ফেস এগুলো আমি দেখি না বেশি একটা। আমি দেখছি বাংলাদেশে যারা মেন্টর আছে বা ট্রেনার আছে, এরা এরা অনেকই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের। সো বাই দ্য ওয়ে, আমি যে জন্য এই জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার মানে কারেন্টলি আমার পুরা কাজ, মানে আমি যত কাজ করি তার ম্যাক্সিমাম মিনস পুরাটাই অলমোস্ট এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। বাট
ডিজিটাল মার্কেটিংয়ের পরে আমার কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বলেন এটা আমার শেখার কোনো দরকার ছিল না এই পরের সময়ে এসে। এখন তো আমার কোনো নিউ স্কিল শিখে ওটা কাজ করার সুযোগ না, কারণ আমার আন্ডারে এখন প্রায় সব মিলে স্টেপ আপে আছে 40 জনের উপরে এমপ্লয়ি, তারপরে আমার স্কেল এক্সে আছে বা অন্যান্য জায়গায় আছে। সো এই সব জায়গায় আমার মোটামুটি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 100+ টিম কাজ করে আমার আন্ডারে। সো এখন আমার আর প্রয়োজন হয় না যে কী বলে কোনো একটা স্কিল শিখে ওটা করা। এখন তত্ত্বাবধায়ক মানে আমার দেখাশোনা করতে হয় ঠিকঠাকভাবে প্রজেক্টগুলো যাচ্ছে কি না। সো এটা তদারকি করতে গিয়া আমার দেখা লাগছে যে না, স্কিল জানতে হবে। আমি এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমার শেখার প্রয়োজনই ছিল না, বাট এখন কিছু করার নাই। এটার অ্যাটলিস্ট ডোমেইন নলেজ আপনাকে নিতে হবে, ওটা আমি নেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে আদারওয়াইজ আপনাকে আরেক মানে আপনি মার্কেটার হয়েছেন ঠিক আছে, বাট আপনাকে ডেভেলপারের পিছনে দৌড়াইতে হবে যে ভাই এটা সলভ করে দেন, ভাই এটা করে দেন। এটা হিউজ পেইনফুল। আর আপনি যদি এজেন্সি চালান তাহলে তো কোনো কথাই না, আপনার তো এগুলো জানতেই হবে, নাহলে আপনার ইঞ্জিনিয়ার আপনাকে ফাঁকি দিবে, উল্টাপাল্টা কথা বলবে। যেটা 10 দিনের প্রজেক্ট এটা আপনাকে বলবে 1 মাস লাগবে। সো এখানে এজেন্সিতে ম্যান আওয়ারের বিজনেস হয়। সো ও যদি 5 ঘন্টার কাজ 10 ঘন্টায় করে তাহলে আপনি লস করবেন, খুব সিম্পল হিসাব। সো এই কারণে আপনার এই জিনিসগুলো জানতে হবে। সো এইগুলো জানার স্বার্থে আপনি আপনার প্রশ্ন এই ব্যাকগ্রাউন্ডটা কেন টানলাম, ব্যাকগ্রাউন্ডটা টানার উদ্দেশ্য হচ্ছে আপনি আসছেন বিজনেস শিখতে, ডিজিটাল মার্কেটিং শিখতে, আপনার ওয়েবসাইট কেন লাগবে, ওয়েবসাইট কেন জানতে হবে, ওয়েবসাইট সম্পর্কে এত ডোমেইন ডিপ নলেজ কেন লাগবে। এটা লাগবে। এটা না লাগলে আপনি বললাম না যে ম্যান পাওয়ার ম্যানেজ করতে পারবেন না, বা আপনি ই কমার্স ব্যবসা করতেছেন, আপনার যে ওয়েবসাইট যে ম্যানেজ করে ও আপনাকে উল্টাপাল্টা বোঝাবে। সো অনেক ইমার্জেন্সি সিচুয়েশন আছে যেগুলোতে আপনার অ্যাটলিস্ট আপনি এক্সপার্ট হইতে হবে না, বাট জানতে হবে কেমনে হয় প্রসেস। সো এই কারণে ওয়েবসাইট নিয়েও আমরা এই মানে আমাদের যে সিরিজটা আছে এখানে আমি আগের ক্লাসটাতে আমি ওয়েবসাইটের একটা বেসিক ধারণা দিছি, আজকে আমরা একটা ওয়েবসাইট বানায় দেখার চেষ্টা করব, যাতে করে আপনারা মোটামুটি একটা ক্লিয়ার একটা আইডিয়া পান যে কীভাবে হয়। পুরো জিনিস বানায় তো আমি দেখাতে পারবো না, এটা সম্ভব না। এটা দেখাতে গেলে এটার উপরেই 10টা ক্লাস নিতে হবে। সো এটা আমরা বিজনেস ওয়ার্কশপে দেখাইছি। বিজনেস ওয়ার্কশপে আমাদের প্রায় 4-5টা কোর্সই আছে এটার উপর। আপনি যদি stepupworkshop.net এই অ্যাড্রেসে যান তাহলে আপনি ওই কোর্সগুলো পাবেন। সো এখানে আমি যেটা করব ওটার একটা সামার আপ ভার্সন দিব, যাতে করে আপনি এটার একটা ক্লিয়ার আইডিয়া পান যে কীভাবে হয়। আর ওয়েবসাইট বানানো এটা কঠিন কাজ না, আপনারা মনে করেন যে প্রচুর কঠিন, আসলে না, এটা ইজি। এটা আমি দেখানোর চেষ্টা করব। সো চলেন আমরা মেইন টপিকে চলে যাই। 10 দিনে 25 লাখ টাকার সেল চ্যালেঞ্জ, এটা তো আপনারা জানেনই। এখানে আমরা চলে যাব মেইন স্লাইডে, যেটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা আসলে কতটা কমপ্লেক্স। অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্স, বাট বর্তমানে এআই তারপরে হচ্ছে আপনার বিভিন্ন এআর কারণে এগুলো ইজি হয়ে গেছে। অনেক ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার চলে আসছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার চলে আসছে, এইগুলোর জন্য এখন ইজি। আগে কোড লিখে লিখে ওয়েবসাইট বানানো লাগতো, এখন লাগে না। এখন অনেক ওপেন সোর্স জিনিসপত্র আছে, তো এইগুলো দিয়ে আপনি খুব সহজে বানায় ফেলতে পারবেন। তবে এটা সত্য যে অ্যাভারেজ মানের ওয়েবসাইট আপনি ইজিলি বানায় ফেলতে পারবেন, বাট যদি আপনি অ্যাডভান্স কিছু করতে চান তাইলে আপনাকে এক্সপার্ট হায়ার করতে হবে, আপনি একা পারবেন না। মানে ঠেকার কাজ চালানোর জন্য আপনি নিজেই করতে পারবেন বা মিড লেভেল পর্যন্ত বানিয়ে ফেলতে পারবেন, বাট আরও অ্যাডভান্স যখন দরকার হবে, আপনার বিজনেস যখন বড় হবে, তখন আপনাকে এটাকে এক্সপার্ট হায়ার করে এটা কাজ করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা যেসব এজেন্সি থেকে ধরেন ফর এক্সাম্পল 10-15-20 হাজার টাকা দিয়ে যেসব ওয়েবসাইট বানিয়ে নেন, এইসব ওয়েবসাইটের থেকে আরও বেটার ওয়েবসাইট আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা মানে এত রকেট সায়েন্স জানতেও হবে না। আমি আজকে দেখাই দিব যে কোন কোন জিনিস আপনার ওয়েবসাইটে এক্সপার্ট লেভেলে প্রয়োজন হবে, বা যেগুলো আপনার ওয়েবসাইটে দরকার, যেগুলো আপনি মানে যেগুলোর জন্য আপনার মানি স্প্যান্ড হবে, অ্যাকচুয়াল মানি স্প্যান্ড হবে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট 20,000 টাকায়ও বানানো যায়, 5,000 টাকায়ও বানানো যায়। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট 2 লাখ টাকায়ও বানানো যায়। সো দুইটার মধ্যে পার্থক্য আছে, ওই পার্থক্যটাই চলেন আজকে আমরা দেখাবো। ওকে, ওই যে বলি যে মোবাইল ফোন, আপনার স্যামসংই মোবাইল ফোন, তারপর হচ্ছে শাওমি ফোন, আবার আইফোনও হচ্ছে আপনার স্মার্টফোন। বুঝতে হবে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। ওইটাও 6.8 ইঞ্চ, এটাও 6.8 ইঞ্চ। বরংশ মাঝে মধ্যে শাওমির ফোনের হয়তো ওটার ডিসপ্লে আরও বড় হইতে পারে, বাট ডিসপ্লে বড় হইলেই হবে না। ক্যামেরা ওইটার পিছনেও 4টা, আপনার পিছনেও 3টা। সো বুঝতে হবে এটা কোয়ান্টিটি দিয়ে বোঝায় না, কোয়ালিটি দিয়ে বোঝায়, কোনটার কোয়ালিটি কী। সো এটা আমরা দেখবো, সমস্যা নাই, প্র্যাকটিক্যালি দেখবো। আজকে আমরা স্লাইডে থাকবো না, স্লাইডে আমাদের আজকে কাজ নেই। আমরা সোজা চলে যাব হচ্ছে মানে প্র্যাকটিক্যাল। আজকে পুরো সেশনটা হবে প্র্যাকটিক্যাল। আর একটু যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে বোঝার জন্য, বাট একটু মনোযোগ দেন, আমি চেষ্টা করবো যতটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায়। ওকে, সো ফার্স্টে আমরা যেটা করবো, একটা ডোমেন পারচেস করি, একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাই। এটা হচ্ছে নেমচিপ। আমি বলছিলাম আপনাদেরকে যে নেমচিপ থেকে গিয়ে আপনারা ডোমেন পারচেস করবেন। ডোমেন পারচেস করা খুব কঠিন কাজ না, আপনি গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নেমচিপে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা আপনারা আই থিঙ্ক সবাই পারেন। সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার মধ্যে আপনি ডোমেন কিনবেন। আর যদি আপনার কার্ড না থাকে, ডুয়াল কারেন্সি কার্ড, তাহলে
আপনি তাও নেমচিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যার কার্ড আছে তাকে বলবেন সে নিজের তার অ্যাকাউন্টে ডোমেনটা কিনবে, কিনে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। এটা কীভাবে করবেন দেখাচ্ছি, নো প্রবলেম। সো এখানে আসার পরে আপনাকে নাম সার্চ করতে হবে। নাম সার্চ করে আপনি হচ্ছে নামটা এখানে কী ধরনের নাম দিবেন সেটা এখানে দিবেন। সো এই ডোমেন নেম কেমনে বের করবেন এগুলো নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে। আমি এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম ওয়ার্কশপ, আমি দেখি যদি সম্ভব হয় ওটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি পসিবল হয়। ওকে, ফার্স্ট অফ অল এখানে গিয়ে আপনি যেটা করবেন নাম সার্চ করবেন। আমি আগে থেকে একটা নাম ঠিক করে রাখছি, ঢাকা শপ। ঢাকা শপ লিখে আমি সার্চ দিই, দেখি কী পাওয়া যায়। যদি ওই নামে একটা ডোমেন আমার কেনা আছে, আগে আমি অন্য একটা এক্সটেনশনে কিনবো। সো ঢাকাশপ.com কিনে নিছে, এটা জানা কথা, পাওয়া যাবে না। ঢাকাশপ.bot এটা আমার লাগবে না। সো ঢাকাশপ.shop এটা আছে, আমি এটা কিনে নিব। সো এটা হচ্ছে $98, এটা আমি কিনবো। সো জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করতেছি। অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে জাস্ট এখানে কার্ডে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি যাবো ভিউ কার্ড। এই ভিউ কার্ডে যাওয়ার পরে মোটামুটি সব কমপ্লিট। জাস্ট আমি এখান থেকে কনফার্ম অর্ডার দিয়ে দিচ্ছি, কুপন বসাচ্ছি না। মানে এখানে আইকেনের একটা ফি আছে, যে আইকেন ফি আছে কত ডলার, এই যে আইকেন ফি আছে 18 সেন্ট। সো এটা সহ মোটামুটি হয়েছে 1.16 সেন্ট। সো জাস্ট পে নাও। আমার কার্ড আগে থেকে অ্যাড করা আছে, এই জন্য অটোমেটিক হয়তো পেমেন্ট নিয়ে নেবে। আমি জানি না আমার ব্যাংকের কার্ডে কি কোনো ইস্যু আছে কি না, মনে হয় ইস্যু নাই, আমার ধারণা হয়ে যাওয়ার কথা। সো আই থিঙ্ক হয়ে যাবে। যদি কার্ড ঠিক থাকে তাহলে এটা হয়ে যাবে, আর যদি কার্ডে ইস্যু থাকে তাহলে সেই ক্ষেত্রে তো ভিন্ন ইস্যু। আমি জানি না আমার কার্ডে আসে কি না, আমি এটা চেক করে নেওয়া উচিত ছিল। তারপর দেখি এটা কি হয়, একটু সময় নেবে। আই থিঙ্ক হয়ে গেছে, ইয়েস এটা হয়ে গেছে। সো আমার কার্ড আগে থেকে অ্যাড করা ছিল, এটা হয়ে গেছে, ফাইন। সো এখানে হচ্ছে আপনি রিসিপ্টটা পেয়ে যাবেন, যদি যান এখান থেকে ডাউনলোড রিসিপ্টটা পেয়ে যাবেন। দেন আমি একটা কাজ করি, আমি জাস্ট নেমচিপের হাতে চলে যাই। ওকে, সো বেসিক্যালি আমরা ডোমেনটা কিনে ফেললাম। ডোমেন কিনে ফেলার পরে আপনি এই ডোমেনের অ্যাক্সেস কীভাবে নেবেন, খুব ইজি, কঠিন কাজ না। জাস্ট যাবেন ড্যাশবোর্ডে, নেমচিপের ড্যাশবোর্ডে গিয়ে এই যে ঢাকাশপ.shop এটা আমি কিনছি এখন। সো ঢাকাশপ.shopের ম্যানেজে যাচ্ছি, ম্যানেজ। সো এই ম্যানেজে যখন চলে আসবেন, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, একটা ডোমেনের মেইন প্যানেল। এটা দিয়ে আপনি পুরো প্রসেসটা আপনি ম্যানেজ করবেন। সো আমরা ডোমেন কিনে ফেললাম। ডোমেন কেনার পরে এখন এই ডোমেনের সাথে আমার কানেক্ট করতে হবে কি, ডোমেনের সাথে আমার হোস্টিংকে কানেক্ট করতে হবে। বলছিলাম না যে সার্ভারের সাথে ডোমেন কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে না আপনি ওয়েবসাইট সেট আপ দিবেন। সো আমরা ডোমেনটা পারচেস করে ফেললাম। এখন এই ডোমেন যদি আপনি কাউকে দিয়ে দিতে চান, সেটা কীভাবে করবেন, খুব ইজি। নেমচিপ টু নেমচিপ ট্রান্সফার করতে কোনো টাকা লাগে না, আপনি ফ্রিতে করতে পারবেন। ইভেন নেমচিপ ছাড়াও যদি আপনি অন্য কোনো প্রোভাইডার থেকে ডোমেন কিনে থাকেন, ধরেন লোকাল ডোমেন প্রোভাইডার থেকে ডোমেন কিনছেন, তাইলেও আমি বলবো এটাকে ইমিডিয়েটলি আপনি ট্রান্সফার করে নেমচিপে নিয়ে যান। এটা নেওয়া যায়, হয়তো আপনার $10 চার্জ যাবে ওই ক্ষেত্রে, বাট নেমচিপ টু নেমচিপ একদম ফ্রি। এখান থেকে যাবেন শেয়ারিং অ্যান্ড ট্রান্সফার। এই শেয়ারিং অ্যান্ড ট্রান্সফারে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে একটা অপশন আছে নিউ ম্যানেজার। আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান ডেভেলপারকে, তাহলে আপনি এখানে তার নেমচিপ ইউজার নেমটা দিবেন, তাহলে সে এটা অ্যাক্সেস করতে পারবে, বাট এটা মালিক না। বাট যদি ওনার ট্রান্সফার করতে চান, মানে চেঞ্জ ওনারশিপ, তাইলে আপনি এখানে ওই নিউ যে নেমচিপ অ্যাকাউন্টের ওনার আছে ওর ইউজার নেম অথবা ইমেল দিয়ে জাস্ট চেঞ্জে ক্লিক করবেন। এখানে চেঞ্জে ক্লিক করলেই ওই যার ইউজার নেম এখানে বসাইছেন ওই নেমচিপের ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে, ওটা অ্যাকসেপ্ট করতে হবে। ওটা অ্যাকসেপ্ট করলেই অটোমেটিকলি ডোমেন ট্রান্সফার হয়ে যাবে। সো এইভাবে আপনারা ডোমেন ট্রান্সফার করে নেবেন। আচ্ছা, ডোমেন ট্রান্সফারের থেকে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা ডিএনএস কানেক্ট করব, মানে ডিএনএস কানেক্ট মানে একটা ডোমেনের সাথে হোস্টিংকে আমরা কীভাবে কানেক্ট করব। সো এটা কানেক্ট করার অনেকগুলা প্রসেস আছে, তার মধ্যে আমি 2টা প্রসেসই বলবো। একটা করে দেখাবো, 2টা করে দেখানো যাবে না, আমি একটা করে দেখাচ্ছি, আরেকটা বলে দিচ্ছি যাতে আপনারা করতে পারেন। একটা মেথড হচ্ছে আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে নেম সার্ভারের মাধ্যমে আপনি এটা করতে পারেন। এখানে একটা অপশন আছে নেম সার্ভার, একটু নিচে নামলেই পাবেন। এটার ইন্টারফেস এরকম, বাট আপনি যদি অন্য কোনোটাতে যান ওটার ইন্টারফেস হয়তো আরেক রকম আসবে। সো এই ইন্টারফেসে আসার পরে আপনি জাস্ট যেটা করবেন, এখানে এসে কাস্টম ডিএনএসে যেতে পারেন। যদি নেমচিপ থেকেই করেন, আপনি ব্যাপারটা খেয়াল করেন, যদি আপনি নেমচিপ থেকেই আপনি কিনেন, তাহলে নেমচিপের হোস্টিং হইলে একটা কাজ আছে, এখানে একটা অপশন আছে, আরে এটা সাজেশন চলে আসছে সেখানে। ওকে, সো এখানে আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা অপশন আছে নেমচিপ ওয়েব হোস্টিং। আমার এখানে একটা কি যেন এটা উপরে কোনো একটা কিছু সাজেশন চলে আসতেছে। সো এখানে আপনি যেটা করবেন নেমচিপ ওয়েব হোস্টিং, এটা হচ্ছে নেমচিপের সার্ভার হইলে নেমচিপ ওয়েব হোস্টিং দিয়ে করবেন। আর যদি আপনার নেমচিপ ওয়েব হোস্টিং না হয়,
তাহলে মানে আপনাকে নেম সার্ভার দিবে ওই প্রোভাইডার, আপনার ডোমেন হোস্টিং প্রোভাইডারকে বলবেন যে আপনি আমাকে নেম সার্ভার দেন, তখন ওনারা আপনাকে নেম সার্ভার দিবে। ওই নেম সার্ভারটা এখানে বসাবেন। নেম সার্ভারটা হয় কীরকম, ns1.digitalocean.com, ns2.digitalocean.com এরকম হয়। সো এটা দুইটাও হয়, মাঝে মধ্যে তিনটাও হয়। তিনটা দিলে একদম ফুল কানেক্ট হয়, দুইটা দিয়ে মোটামুটি কাজ হয়ে যায়। সো এখান থেকে আপনি এই জিনিসটা বসায় কানেক্ট করতে পারেন। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আইপি দিয়ে। আইপিটা কীভাবে, অ্যাডভান্স ডিএনএসে যেতে হয়। অ্যাডভান্স ডিএনএসে গিয়ে এখানে গিয়ে করা যায়। আমি একটা কাজ করি, এখানে দুইটা বাই ডিফল্ট রেকর্ড অ্যাড হয়ে থাকে, আমি জাস্ট এগুলো রিমুভ করে দিচ্ছি, দরকার নেই এগুলো আমার। সো রিমুভ হয়ে গেছে। এখানে এসে আপনি নিউ রেকর্ড অ্যাড করতে পারেন। এ রেকর্ড অ্যাড করবেন। তারপরে এখানে আপনি হোস্ট নেম বসাবেন। হোস্ট নেম কি, স্টার দিবেন হচ্ছে হোস্ট নেম। আমি একটু দিয়ে দেখাই। সো সরি, স্টার না, অ্যাট দ্য রেট দিবেন, সরি, অ্যাট দ্য রেট দিবেন হচ্ছে আপনার এখানে হোস্ট নেম। আর ভ্যালু দিবেন কি, ওই যে আপনার যে হোস্টিং প্রোভাইডার ওর একটা পাবলিক আইপি বলছিলাম, যেটা পাবলিক আইপি থাকে, একটা যে সার্ভারই আপনি নেন ওটার একটা পাবলিক আইপি থাকবে। ওই পাবলিক আইপিটা, যেমন ধরেন আমার এখানকার পাবলিক আইপি হচ্ছে এটা। আমি মূলত এটা ডিজিটালোশন থেকে একটা সার্ভার মেক করছি কিছুক্ষণ আগে সাইবার প্যানেলের থ্রুতে। সো এটা অনেকভাবে করা যায়, এটা নিয়ে পরে কথা বলবো কোনো এক সময়। সাইবার প্যানেল থ্রুতে বানাইছি এটা, নট সাইবার প্যানেলের থ্রুতেই যে করতে হয় তা না, এটার অনেকগুলো মেথডে করা যায়, ক্লাউড ম্যানেজ করা যায়। আপনাদের জন্য বুঝতে ইজি হয়, এই জন্য আমি সাইবার প্যানেল দিয়ে দেখাচ্ছি। বাট সাইবার প্যানেল এটা প্রফেশনাল না, আপনি আরও বেটার ওয়েতে করা যায়। সো ওটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। সো আমি এখান থেকে যেটা করতেছি যে জাস্ট আমি আইপিটা কপি করে নিলাম, এটা হচ্ছে আমার পাবলিক আইপি। এই আইপিটা কপি করে জাস্ট আমি এখানে বসায় জাস্ট এখানে সেভ দিলে এটা হয়ে যাবে। এটা একটা মেথড, আমি সেভ দিচ্ছি না কারণ আমি এই মেথডে করবো না। এটা একটা মেথড যে আপনি এখানে এটা আইপি বসায় করতে পারেন। আরেকটা মেথড নেম সার্ভার বসায় করতে পারেন। সো এখানে টোটাল 3টা রেকর্ড অ্যাড করতে হয়। একটা হচ্ছে অ্যাট দ্য রেট তারপর আইপি, মানে প্রত্যেকটা রেকর্ড হবে এ রেকর্ড। আর মানে হোস্টিংয়ের সাথে ডোমেন কানেক্ট করার প্রসেস, আমি জানি না এটা কি কঠিন হয়ে যাচ্ছে কিনা। সো একটা হচ্ছে অ্যাট দ্য রেট দিবেন, অ্যাট দ্য রেট দিলে আপনার মেইন ডোমেন কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি আরেকটা রেকর্ড অ্যাড করবেন সেম, ওইটাতে দিবেন হচ্ছে স্টার দিলে কি হবে, স্টার দিলে হচ্ছে সাবডোমেনগুলোও কানেক্ট হয়ে যাবে। তারপরে আরেকটা রেকর্ড দিতে হয় www, মানে সব সেম থাকবে, জাস্ট এই হোস্ট নেম চেঞ্জ হবে। আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, নো প্রবলেম। আমি এই প্রসেসটা ফলো করবো না, এই জন্য জাস্ট এটা বলতেছি। এখন অনেক ডোমেন প্রোভাইডার আছে যাদের আপনি এই অ্যাডভান্স ডিএনএস অপশনটা পাবেন না, মানে এই অপশনটা থাকে না, মানে আপনি ডাইরেক্টলি এখানে এসে আইপি বসানোর অপশনটা থাকেই না অনেকগুলোতে। সো এটা যদি না থাকে তাহলে ব্যাপারটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, এটা আপনি কীভাবে করবেন। সো যেমন ধরেন BTCL এর যে ডোমেন আছে .com.bd, এটার আপনি পাবেন না, অ্যাডভান্স ডিএনএস পাবেন না। ওদের শুধুমাত্র আপনি পাবেন নেম সার্ভার, ওদের এখানে শুধু নেম সার্ভার বসানো যায়। সো এরকম আরও অনেক প্রোভাইডার আছে যাদের আপনি ওই মানে আপনি ফুল কন্ট্রোল, ডোমেনের ফুল কন্ট্রোল আপনার হাতে থাকলে আপনি এটা পাবেন। বাট অনেক কিছুর ফুল কন্ট্রোল নাই, অনেক পোর্টালে দেখবেন, ডোমেন পোর্টালে গিয়ে দেখবেন আপনার ওই অপশনটা দিচ্ছে না আপনাকে। সো যদি না দেয় তাহলে আপনি ওটাকে এমনি কানেক্ট করবেন। সো ওইটা কানেক্ট করার প্রসেস হচ্ছে ওইটা কানেক্ট করার প্রসেস প্লাস এর চেয়ে বেটার হচ্ছে আমরা যে ডিএনএস ম্যানেজমেন্টটা করতেছি, ডিএনএস ম্যানেজমেন্টের আরও বেটার কিছু পাওয়া যায়, কি বলে আরও ভালো কিছু প্ল্যাটফর্ম আছে। যেমন ধরেন ক্লাউডফ্লেয়ার, আপনি ক্লাউডফ্লেয়ারের ডিএনএস ম্যানেজমেন্টটা অনেক ভালো। ওইটা দিয়ে আপনি যদি ডিএনএস কানেক্ট করেন দেখা যাবে 4-5 মিনিটের মধ্যে ডিএনএস কানেক্ট হয়ে যায়। বাট আপনি নেম চিপের যেটা আছে বাই ডিফল্ট, এটা দিয়ে কানেক্ট করলে দেখা যাবে প্রায় 48 ঘন্টা সময় লাগে হোস্টিংয়ের সাথে ডোমেন কানেক্ট হতে। এটা মাঝে মধ্যে আগে হয়, বাট ম্যাক্সিমাম 48 ঘন্টা টাইম লাগে। বাট আপনি যখন ক্লাউডফ্লেয়ারের থ্রুতে করবেন এটা ইজিলি হয়ে যায়। সো চলেন আমরা ক্লাউডফ্লেয়ারের থ্রুতে করি। ক্লাউডফ্লেয়ারে অ্যাকাউন্ট আমার সবগুলো ইমেলে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই জন্য আমি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। এই জন্য আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে cloudflare.com। এখানে গিয়ে জাস্ট আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা খুবই সিম্পল প্রসেস। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাহলে ইউটিউবে একটা সার্চ দিয়ে ভিডিও দেখে নেন কেমনে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাইলেই হবে। আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আমার ওয়েবসাইটগুলো দেখেন আমি ক্লাউডফ্লেয়ার দিয়ে কানেক্ট করাই। সো ক্লাউডফ্লেয়ারে এসে অ্যাড সাইট নামে একটা অপশন থাকবে, এই অ্যাড সাইটে আমি ক্লিক করতেছি। ক্লিক করে এখানে হচ্ছে আপনার ডোমেইন নেমটা বসাতে হবে। সো আমরা কোন নেমটা কিনলাম, আমরা বেসিক্যালি কিনলাম হচ্ছে, একটা মিনিট, আমরা কিনলাম হচ্ছে এইটা, তাই না, dakashop.shop। আমি এটা কিনলাম, কিনে আমি যেটা করব এখানে নিয়ে এটা বসায় দিব। মানে আমি ক্লাউডফ্লেয়ারে এসে ওই ডোমেনটা বসাচ্ছি। খেয়াল করেন, আমি প্রথমত নেমচিপ থেকে আমরা একটা ডোমেন কিনলাম, কিনে এটা ক্লাউডফ্লেয়ারে এসে আমি কন্টিনিউ ক্লিক করতেছি, হোস্টিংয়ে না কিন্তু
ক্লাউডফ্লেয়ারতে কানেক্ট করার অনেকগুলো বেনিফিট আছে। ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে যেটা করবে, আপনাকে কিন্তু ফুল অ্যাক্সেস দিবে না। আচ্ছা, এটা বলতেছি, বেনিফিটটা বলতেছি, আমি এটা করে ফেলি। ওকে, এটা ফ্রি সিলেক্ট করবো, উপরে প্যাকেজ আমাদের লাগবে না, ফ্রি সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ। একটু সময় লাগবে। এটা নেটওয়ার্কের জন্য অনেক সময় ঝামেলা করেন, বুঝতেছেন এটা। ওকে, এটা হয়ে গেছে, ফাইন। এখন ডিএনএস ও স্ক্যানিং করবে যে কোনো এক্সিস্টিং ডিএনএস আছে কি না, এক্সিস্টিং রেকর্ড আছে কি না। কোনো রেকর্ড এখানে নাই, জাস্ট কন্টিনিউ, কনফার্ম, ফাইন। এখন এখানে আপনাকে দেখেন একটা অপশন দিছে, এই নিচের দিকে আসেন, বলতেছে যে এই যে আপনাকে দুইটা নেম সার্ভার দিছে, এই নেম সার্ভারটা আপনার ডোমেনে নিয়ে বসাইতে হবে। আপনার এখানে ক্লাউডফ্লেয়ারের সাথে আমার ডোমেনকে আমি কানেক্ট করতেছি। ফার্স্ট অফ অল এটা কীভাবে করব, এই যে দুইটা নেম সার্ভার দিছে এটা আমি বসাবো। সো ক্লিক করে কপি করলাম, কপি করে এটা নিয়ে যাব কোথায়, এটাকে নিয়ে যাব আমি এখানে এনে আমি যাব কাস্টম ডিএনএসে গিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। তো প্রথমটা আনলাম, এখন সেকেন্ডটা আনতে হবে। সো এটা হচ্ছে সেকেন্ড, এই সেকেন্ডটা এনে আমি এখানে দ্বিতীয় নেম সার্ভারে বসায় জাস্ট আমি সেভ দিয়ে দিব। সো এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে জাস্ট একটু সময় নেবে। ইয়েস, এই যে উপরে বলছে ডিএনএস সার্ভার আপডেট মে টেক আপ টু 48 আওয়ার্স, মানে সর্বোচ্চ 48 ঘন্টা টাইম লাগতে পারে এটা কানেক্ট হতে। তো আমার ধারণা এটা আর অনেক আগে হয়ে যাবে। একটা কাজ করি আমি, ডিএনএস চেকার, এটা আগে কানেক্ট না হলে আমার জন্য কষ্ট হয়ে যাবে এটা করা, কারণ আমি লাইভে করতে চাইছি আপনাদের সামনে। এখন এটা হইলে আমরা ওয়েবসাইটটা এখন বানায় দেখাতে পারবো, আদারওয়াইজ অন্য কাজ করতে হবে আর কি। ওকে, সো আমরা এখানে যেটা করবো এনএস চেক করবো, আমরা ডিএনএস চেকারে গিয়ে দেখবো এটা ইম্প্যাক্ট পড়ছে কিনা, মানে চেঞ্জ হয়েছে কিনা। সো এখানে আমি যদি সার্চ দিই, এখনও কোথাও হয় নাই। হ্যাঁ, এখনও এটা কোথাও চেঞ্জ হয় নাই। আমি মাত্র বসাইছি, সারা পৃথিবীতে এটা চেঞ্জ হবে। বেসিক্যালি সারা পৃথিবীর যে পয়েন্টগুলো আছে, যে এখানে ম্যাপিংগুলো আছে দেখছেন কোন কোন দেশ আছে, সো ওইসব দেশে এটা কি, ওইসব দেশে এগুলো কি আপডেট হয়েছে কি না এটা এখানে চেক করা যায় ডিএনএস চেকারে এসে। সো স্টিল এখনও কোথাও পড়ে নাই। এই যে এখানে সব হচ্ছে আপনার কি বলে অন্যরকম মার্ক হয়ে আছে। যদি এগুলো কোনোটা হয় তাহলে এগুলো গ্রিন মার্ক হবে। সো এগুলো যখন গ্রিন মার্ক হবে তখন মোটামুটি আমরা বুঝে যাব যে না, এভরিথিং ফাইন, ঠিকভাবে কাজ করতেছে। ওকে, এখন আসেন আমি একটু এক্সপ্লেন করব, সেটা হচ্ছে যে আমরা কেন এটা হতে থাকুক, আর ক্লাউডফ্লেয়ার সম্পর্কে আপনাদেরকে আমি জাস্ট একটু ইনফরমেশন থ্রো করি। ওকে, আচ্ছা, ক্লাউডফ্লেয়ারে আমার একটা কাজ করতে হবে। সো ওই ডিএনএসের আমরা ওই, ঠিক আছে না, ওকে, আচ্ছা সরি, এখানে হচ্ছে কি বলে, প্রথমত আমরা ডোমেনের সাথে আমরা কানেক্ট করলাম কাকে, ডোমেনের সাথে আমরা কানেক্ট করছি হচ্ছে ক্লাউডফ্লেয়ারকে। এখন ক্লাউডফ্লেয়ারের সাথে আমার কানেক্ট করতে হবে হোস্টিংকে, মানে মাঝে আমরা ক্লাউডফ্লেয়ারকে গেটওয়ে হিসেবে ইউজ করলাম। সো এটা কেমনে করবো, জাস্ট কন্টিনিউ যাব। ওকে, নেট ঝামেলা করতেছি কিনা বুঝতেছি না। ওকে, ফিনিশ লেটার। ওকে, সো মোটামুটি আমার এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, বাম পাশে একদম লেফট সাইড থেকে যাবো হচ্ছে ডিএনএস, একটা অপশন থাকবে ডিএনএস। এই ডিএনএসে এসে আমি বেসিক্যালি এখানে রেকর্ড অ্যাড করব। ওই যে রেকর্ডটা আমরা নেম চিপে করতে পারতাম, সেই সেম জিনিসটা এখানে করব, অ্যাড এ রেকর্ড। এখানে এসে ওই দেখেন সেম ফাংশনালিটি, এর অনেকগুলো টাইপ আছে, এ আছে, ম্যাক্স আছে, এইচটিটিপি আছে, বহুত আছে। আমরা জাস্ট এ রেকর্ডটা অ্যাড করব এবং কি বলে আমরা এই নেমে কী দিব, @ দিব, আইপিতে কোনটা দিব, যে আইপিটা আমাদের হোস্টিং থেকে আমরা পাচ্ছি। হোস্টিংয়ের আইপিটা কোনটা, এই যে এটা হচ্ছে হোস্টিংয়ের আইপি। সো হোস্টিংয়ের আইপিটা আমি কপি করতেছি, আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে আইপিটা দিয়ে দিবে। সো আইপিটা আমি নিয়ে জাস্ট এখানে আমি বসাই দিচ্ছি, রাইট। এটা বসায় আমি আপাতত এটা স্ট্যাটাসটা অফ করে রাখতেছি, বাট এটা আপনারা অন করে রাখবেন, আমি চেক করার সুবিধাতে এটা মানে অফ করতেছি। দেন হচ্ছে সেভ, আমরা একটা রেকর্ড অ্যাড করলাম, এ রেকর্ডের একটা অ্যাড করলাম, দেন আরেকটা রেকর্ড অ্যাড করবো, এ রেকর্ড সেম, টাইপ হচ্ছে সেম, এ টাইপ, তারপর হচ্ছে নেমে কী হবে স্টার, আইপি কী হবে সেম, আগের আইপিটাই, প্রক্সি স্ট্যাটাসটা অফ, দেন সেভ। অ্যাগেইন এ রেকর্ড, তারপরে টাইপ থাকবে এ,
এখানে থাকবে হচ্ছে www, আর IPv4-এ কী হবে, পাবলিক আইপিতে কী হবে, ওই সেম আইপি, জাস্ট সেভ। সো মোটামুটি আমাদের এখানে কমপ্লিট। এই 3টা দিলেই মূলত আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। এই 3টা রেকর্ড যদি আমি ডাইরেক্টলি নেম চিপে বসাই দিতাম তাহলেও হইতো, বাট নেম চিপে বসাইলে যে ইস্যুটা হইতো, নেম চিপের ডিএনএস আপডেট হইতে অনেক সময় লাগে। ধরেন আনফর্চুনেটলি আপনার মনে হলো যে ফর এক্সাম্পল ডোমেনের পোর্টাল কেউ কাউকে শেয়ার করতে চায় না। আপনি ধরেন আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে ফুল ডোমেনের পোর্টাল দিতে সিকিউর ফিল করবে না, কারণ আপনি তো ডোমেন ট্রান্সফার করে নিয়ে নিতে পারেন, এই জন্য ডোমেনের পোর্টাল দিতে চায় না। বাট ক্লাউডফ্লেয়ারের অ্যাক্সেস সে দিতে পারে। যদি আপনার মনে হয় যে এখানে কিন্তু রেকর্ড মাঝে মধ্যে অ্যাড করা লাগে, আপনি ফেসবুক মার্কেটিং করতে যাবেন, ডোমেন ভেরিফাই করতে হয়। তারপরে আপনার অনেক ক্ষেত্রে গুগলের অনেক সার্ভিস আছে, এগুলোর জন্য আপনার ডোমেনে অনেক কিছু রেকর্ড ট্যাকর্ড অ্যাড করা লাগে। আপনি মেল সেন্ড করতে চান, মেল সার্ভার ইমেল মার্কেটিং করবেন, ওখানে কিন্তু অনেক রেকর্ড অ্যাড করা লাগে। সো ওই রেকর্ডগুলো অ্যাড করার জন্য সিনেম বা হাবিজাবি এগুলো অ্যাড করার জন্য কিন্তু আপনাকে রেকর্ড প্রতিনিয়ত আপনার মানে ডোমেনে পড়তে হবে, ডোমেনে আপনার দিতেই হবে, আর কোনো অপশন নাই। সো এটা আপনি ডাইরেক্টলি যদি ওই নেমচিপের পোর্টালে ডাইরেক্ট দেন কাজ করবে, কিন্তু প্রবলেমটা হইতেছে ওই ক্লায়েন্ট আপনাকে ইনসিকিউর ফিল করবে এটা দিতে, বা আপনার নেওয়া উচিত না। এই জন্য আপনি যেটা করেন মাঝে একটা গেটওয়ে ইউজ করবেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি এখানে যা ইম্প্যাক্ট ফেলবেন এই সেম জিনিস নেমচিপে অটোমেটিক ক্লাউডফ্লেয়ার ওই ইম্প্যাক্টটা ফেলে দিবে। সো আপনি কমান্ড দিবেন নেমচিপে, মানে সরি ক্লাউডফ্লেয়ারে, এটা নেমচিপে গিয়ে পড়বে। সো এতে করে কী হবে, ক্লায়েন্টের কখনোই আপনার ক্লায়েন্ট ইনসিকিউর ফিল করবে না। বা আপনিও যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, নেমচিপের ফুল অ্যাক্সেস কাউকে দিতে হবে না, আপনি ক্লাউডফ্লেয়ারের অ্যাক্সেস দিয়ে দিবেন, কারণ ক্লাউডফ্লেয়ার নিয়ে নিলে কিচ্ছু হবে না, আপনার ডোমেন তো আপনার পোর্টালে আছে, তাই না? সো এই জন্য বেসিক্যালি ক্লাউডফ্লেয়ার দিয়ে এটা করতে, আমি জানি না আপনারা হয়তো ক্লাউডফ্লেয়ার কখনো এটা দিয়ে করেন না, বা অনেকেই করে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্লাউডফ্লেয়ার দিয়ে করা, আপনার এরপর থেকে ক্লাউডফ্লেয়ার দিয়ে এটা করবেন। এটা একটা সুবিধা বলছি, আরও সুবিধা আছে। যেমন আরেকটা মেজর সুবিধা বলি, ফর এক্সাম্পল আপনার ইমিডিয়েটলি আপনার হোস্টিং চেঞ্জ করতে হবে, মানে সার্ভার মাইগ্রেশন করতে হবে। সো সার্ভার মাইগ্রেশন করতে গেলে যদি আপনি নেমচিপের ডাইরেক্ট ডিফল্ট সিস্টেম ইউজ করে করেন, তাহলে এটা মাইগ্রেট হইতে না হইলেও আপনার আমার ধারণা 48 ঘন্টা বলে, বাট 24 ঘন্টার কমে পারবেন না আপনি, 24 ঘন্টার বেশি সময় লাগবে এই সার্ভার থেকে ডোমেন ডিসকানেক্ট হয়ে আরেক সার্ভারে কানেক্ট হইতে। বাট যদি আপনি এখানে এসে আইপি চেঞ্জ করেন, এটা 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে মানে একবার যদি আপনার নেমচিপের সাথে ক্লাউডফ্লেয়ার কানেক্ট হয়ে যায়, তারপর আপনি যে কোনো সার্ভারের আইপি এখানে বসাইলে এটার ইম্প্যাক্ট অনলি 2 মিনিটের মধ্যে পড়বে। তার মানে পরবর্তীতে সার্ভার মাইগ্রেশনে আপনি আপনার সাইট বেশিক্ষণ ডাউন থাকবে না। এটা কিন্তু হিউজ বেনিফিট, আপনি হয়তো এখন বুঝতেছেন না, বাট যখন সাইট লাইভ থাকবে তখন এটার পেইন বুঝতে পারবেন। যখন লাইভ চলতেছে একটা জিনিস, হ্যাঁ, তখন আনফর্চুনেটলি আপনার মনে হচ্ছে এখন সার্ভার আপগ্রেড করাটা খুব জরুরি হয়ে গেছে, বা এই সার্ভারে ঝামেলা হচ্ছে, তখন কিন্তু আপনি আপনার পুরো সিস্টেম ডাউন করতে পারবেন না, ইনস্ট্যান্ট আপনার এটা চেঞ্জ করতে হবে। সো এই কারণে এটা কাজে আছে। আর ক্লাউডফ্লেয়ারে আরও হাজার হাজার সুবিধা আছে, যেটা নিয়ে পরে কোনো সময় কথা বলবো, বা ইউটিউব থেকে আপনি একটু দেখে নিন। ক্লাউডফ্লেয়ার থেকে আপনি ফ্রিতে SSL সার্টিফিকেট নিতে পারবেন, আর অনেক কিছুই আছে। সো এই যে আমি এত ঘটনা বললাম, আমি জানি যে এই জিনিস অনেকের মাথার উপর দিয়ে গেছে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, এত কমপ্লেক্স কিছু না, আমি চেষ্টা করছি সহজে বোঝানোর জন্য। আর আমাদের যারা ওয়ার্কশপ মেম্বার তাদেরকে আমরা এটা হাতে ধরে করে দিই, আমাদের টিম এগুলো করে দেয়, নিজে ডাইরেক্টলি আমাদের কি অ্যাকাউন্ট ম্যানেজার কানেক্ট হয়ে এগুলো করে দেয়। এইসব টেকনিক্যাল পার্ট আমরা আমাদের ওয়ার্কশপ মেম্বারদেরকে এই হ্যাসেলই দিই না। সো এগুলো পুরোটাই আমাদের টিম মেম্বাররা করে দেয়। ওকে, সো চলেন আমরা এখন একটা কাজ করি, এটা চেক করি যে কী অবস্থা, এটা কি হইলো কিনা আপডেট। এটা কেমনে চেক করবো, ডিএনএস চেকারে গিয়ে চেক করতে হয়। ইয়েস, দেখেন এই যে দেখেন পড়ে গেছে কিন্তু অনেক জায়গায়, খেয়াল করছেন? যেমন ইউএসের 2 লোকেশন আপডেট হয়েছে, তারপরে এখানে 2টা লোকেশন এখনও হয় নাই, দেখি বাংলাদেশে হয়েছে, ইয়েস বাংলাদেশে হয়ে গেছে। সো বাংলাদেশে আমাদের এটা কাজ হয়ে গেছে, বাংলাদেশ থেকে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করা যাবে এখন এই মুহূর্তে। সো এখন আমরা যদি একটা কাজ করি, যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করার চেষ্টা করি, তাহলে কি হয়? আচ্ছা একটা মিনিট, দেখাচ্ছে এখনও ওটা অ্যাক্সেস করা যাচ্ছে না। ওকে, একটা মিনিট, আমি একটা কাজ করি, এটার রেকর্ড অ্যাড হয়েছে কিনা আমি একটু চেক করে নিই। ও আচ্ছা, রেকর্ড এখনও অ্যাড হয় নাই, জাস্ট ডিএনএস পড়ছে, বাট রেকর্ড এখনও পড়ে নেই, যার কারণে এখনও কানেক্ট হয়নি। মানে মানে আমাদের সাথে, মানে ক্লাউডফ্লেয়ারের সাথে এটা কানেক্ট হয়েছে, কিন্তু ক্লাউডফ্লেয়ারে যে আমি মানে এটা দিছি কি বলে, ক্লাউডফ্লেয়ারে যে আমি রেকর্ডগুলো বসাইছি আমার আইপি, মানে আমার হোস্টিংয়ের সাথে কানেক্ট করছি, সেটা আমার এখনও এটা কানেক্ট হয় নাই। এটা কানেক্ট হইলে আমরা এটা দেখতে পারবো। জাস্ট একটা মিনিট, এটা মাঝে মধ্যে সময় নিয়ে নেয়, এটা আসলে দেখা যায় যে ইনস্ট্যান্ট হয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে সময় নেই। যদি সময় নেই আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করতে থাকবো, তারপর এটা পুরোপুরি হইলে আসবো। যেমন এই যে এইসব জায়গায় অলরেডি হইতেছে আর কি, অস্ট্রেলিয়াতে হয়েছে, সাউথ কোরিয়াতে হয়েছে, বাকিগুলোতে এখন হয় না। ওই যে সাবমেরিন ক্যাবেলের বলছিলাম না, ওইরকম আর কি, সবগুলোতে হইতে একটু সময় লাগে। আচ্ছা, এটা হইতে একটু টাইম লাগবে মনে হচ্ছে, আমি একটু দেখে আসি যে আমি কি ঠিকঠাকভাবে সব বসাইছি কিনা।
এটা রিলোড দিয়ে দিই। সব ঠিকঠাক আছে, হয়ে যাবে এটা কিছুক্ষণের মধ্যে, আশা করি পুরো প্রসেসটাই হয়ে যাবে। ওকে, সো এই ক্লাউডফ্লেয়ারের ইস্যুটা আশা করি বুঝতে পারছেন। সো এইভাবে বেসিক্যালি আপনার ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করতে হয়। সো আপনারা এইভাবে ডোমেন হোস্টিংটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এই প্রবলেমটা চলে যাবে। এখন আসেন আমরা একটু এতে চলে যাই, কি বলে, ওয়েবসাইটের পার্টে চলে যায়। আমরা বেসিক্যালি আজকে দেখব একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাতে হয়। আমি বিশেষ করে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট একটা মিনিট, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা কীভাবে এটা একটা ওয়েবসাইট, এইটার মতো পুরো ওয়েবসাইট তো দেখা যাবে না, এটা অনেক কাস্টম। আমি চেষ্টা করব এটার মতো শেপে আইনা দেখানোর জন্য যে একটা ওয়েবসাইট মোটামুটি আপনি কীভাবে বানাবেন। সো এই ওয়েবসাইটের মতো আমি একটা ওয়েবসাইট দেখানোর চেষ্টা করব। এখন এটা আমরা বানাইছি কি দিয়ে? এটা বানাইছি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এই ওয়ার্ডপ্রেস দিয়ে যখন ওয়েবসাইটটা আমরা বানাইছি, একটা মিনিট আমি একটা কাজ করি, এই ওয়েবসাইটটার একটু, এটা আমি যদিও আগের ক্লাসে মনে হয় দেখাইছিলাম না, এটা আগের ক্লাসে দেখাই নেই। এটা হচ্ছে একটা ওই সেম ওয়েবসাইটই, বাট একটা ডামি ওয়েবসাইট। এখানে হচ্ছে কিছু ডামি প্রোডাক্ট দেওয়া আছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি রেডি করছি। ওয়েবসাইটের পারফরমেন্স দেখেন, অনেক সুপার ফাস্ট, জাস্ট ক্লিক করা মাত্র ওপেন হয়ে যাচ্ছে। এটা যদি আপনি এটার এই ওয়েবসাইটের পারফরমেন্স চেক করবেন কেমনে, একটা ওয়েবসাইটের পারফরমেন্স কেমনে চেক করে সেটা একটু দেখাই। এটা গুগলে একটা টুলস আছে, গুগল ওয়েবসাইট স্পিড টেস্ট, এটা লিখে গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে পেজ ইনসাইট নামে একটা অপশন চলে আসবে। এখানে গিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইটের ইউআরএলকে দেন, তাহলে ওটার স্পিড দেখায় দিবে, যেটা স্পিড কত। সো আমি দেখি এটা কত, এটা আমি আজকে প্রিপেয়ার করছি। সো এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে প্রিপেয়ার করা। আমি জানি না যে এটার পারফরমেন্স কী হবে, তবে এটা অপটিমাইজ করে রাখার কথা, আমি যদিও জানি আমার টিম করে রাখার কথা। আমি দেখি এটার পারফরমেন্স কত আসে। এখানে অনেকগুলো প্রোডাক্টও আছে, একদম ফুল ফাংশনালিটি এখানে দেওয়া আছে। সম্ভবত আপনি প্রোডাক্টের কার্টে অ্যাড করে এটা পারচেসও করতে পারবেন। যেমন অর্ডার নাও ক্লিক করলে এখানে গিয়ে আপনি একদম ফুল অর্ডার প্লেস করতে পারতেছেন, ইনসাইড আউটসাইড। এটাতে কার্ড ফ্লো দিয়ে চেকআউট পেজটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা আছে। ওকে, গুড। এটা পারফরমেন্স চলে আসছে, এখানে গেলে আপনি এটা মূলত পারফরমেন্সটা দেখতে পারবেন। পারফরমেন্সটা দেখাচ্ছে মোবাইল থেকে 76, তারপরে এখানে দেখাচ্ছে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি 90, বেস্ট প্র্যাকটিস 93, এসিও 86। এসিওটা করা হয়নি, করলে এটা আরও বাড়তো। অ্যান্ড ডেস্কটপ পারফরমেন্স 93, এখানে আছে 93, এটা আরও আপ হয়। এটা হচ্ছে 90 এবং বেস্ট প্র্যাকটিস 96 ডেস্কটপ থেকে। সো এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের এই যে পারফরমেন্সটা দেখতেছেন, এটা 100-র মধ্যে মার্ক হয়। গুগল এখানে বলে, আপনি দেখবেন যে 90 থেকে 100 হচ্ছে সবচেয়ে ভালো, গ্রিন। তারপর 50 থেকে 89 এটা হচ্ছে আপনার মোটামুটি চলে, আর 0 থেকে 49 এটা বাজে, চরম বাজে। সো এটা হচ্ছে আপনার গুগল র্যাঙ্ক দিচ্ছে। সো আপনি যে ওয়েবসাইটগুলো বাংলাদেশের চিনেন, আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আমি লাইভে অনেক ওয়েবসাইট একবার দেখাইছিলাম, এটা নিয়ে পরে কথা হয়। সো এই জন্য আমি এবার কোনো পার্টিকুলার ওয়েবসাইট দেখাবো না। আপনারা যে ওয়েবসাইটগুলোকে সেরা মনে করেন সেগুলো এখানে গিয়ে সার্চ দেবেন, pagespeed.web.dev, বা আপনি গুগলে সার্চ দেবেন, গুগল, এটা লিখে সার্চ দেবেন গুগল ওয়েবসাইট স্পিড টেস্ট, এটা লিখে সার্চ করলে প্রথমটাই পাবেন হচ্ছে গুগলের একটা টুলস। এই টুলসে গিয়ে আপনি এই কাজটা করবেন, তাইলে মোটামুটি আপনার একেবারে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এটা কিন্তু গুগলের একটা প্ল্যাটফর্ম, এই যে নিচে দেখেন গুগল ফর ডেভেলপার, ওদের একটা প্ল্যাটফর্ম। সো গুগল আমার মামাও লাগে না, আমার খালাও, আমার খালুও লাগে না যে সে আমাকে ফামিদ ভাইয়ের ওয়েবসাইটকে বেশি মার্ক দিয়ে ওটা দিবে না। এটা অ্যাকচুয়ালি ভিতরে কাজ করলেই হয়। বাংলাদেশের আপনি মোটামুটি যেসব ওয়েবসাইট আছে, আপনি যদি এদের পারফরমেন্স চেক করেন, আমার ধারণা কত হবে, বেশি হবে না, 20, 25, 30-এর বেশি হওয়ার কথা না। অনেক পপুলার ওয়েবসাইটে যদি দেখেন, আপনি বাটার ওয়েবসাইট যদি চেক করেন, আচ্ছা আমি বাটারটা চেক করে দেখাই, বাটারটা চেক করে দেখাইতে তার সমস্যা নেই। বাটারটা চেক করে দেখাই, বাটার ওয়েবসাইটের স্পিড কত দেখায়। আচ্ছা আমি এটা দেখাচ্ছি বিকজ অফ ওইদিকে আমার আইপিটা একটু পড়ুক, আইপিটা পড়লে আমি ওয়েবসাইট বানানোর দিকে চলে যাব। ক্লাসটা একটু লম্বা হবে, লম্বা হইলেও আমি লম্বা করব। আমি জাস্ট ওই আইপিটা একটু পড়ে যাক। আমি চাচ্ছিলাম যে আপনাদের সামনে একটু ন্যাচারালি করতে, যাতে আপনারা দেখতে পারেন, আপনাদের সামনেই করতে পুরো প্রসেসটা। আমি যদি আগে করে রাখতাম তাহলে তো আমি আগে থেকে আইপি কানেক্ট হয়ে থাকতো। আমি চাচ্ছিলাম যে এটা ন্যাচারালি আপনাদের সামনে করতে। ইন দ্য মিন টাইম আমি অন্য কিছু টপিক দেখাই। এখানে বাটার ওয়েবসাইটটা লোড হচ্ছে, দেখি বাটার ওয়েবসাইটটা কী হয়। আচ্ছা আপনারা একটা কাজ করেন, কমেন্ট কি করতে পারে অডিয়েন্সরা? আপনার কোন ওয়েবসাইটের স্পিড দেখতে চান একটু ওখানে কমেন্ট করতে পারেন। যদিও আমার কাছে ডিভাইস নাই, হয়তো কেউ একজন আমাকে অ্যাসিস্ট করবে। আপনারা অন্য কোনো ওয়েবসাইটের স্পিড দেখতে চান? দেখতে চাইলে একটু কমেন্ট করেন। কমেন্ট কি করা যায়?
করা যাচ্ছে? দেখেন তো কি কমেন্ট করে কি না করলে আমাকে জানান যদি কোনো ওয়েবসাইট দেখতে চায়। সো এটা কিন্তু বাটার ওয়েবসাইট, দেখেন এই ওয়েবসাইট কিন্তু একই ইন্টারনেট আমরা ইউজ করতেছি, এটা কিন্তু লোড হইতে ভালো টাইম লাগতেছে। আচ্ছা বাই দ্য ওয়ে এই ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে এখন। হ্যাঁ ইফালি অনেক বড় ওয়েবসাইট। আচ্ছা ওটা কাস্টম ওয়েবসাইট, ওটা দেখা ঠিক হবে না। ওটা ওটা অনেক বড়, ওটা অনেক বড়। ইভ্যালি দারাজ আপনারা দেখতে চান কেন? ইভ্যালি দারাজের পারফরমেন্স আপনি এত ভালো পাবেন না, বাট এত ভালো না পাওয়ার কারণ আছে। ওদের প্ল্যাটফর্মকে আমি খারাপ বলবো না, ওরা অনেক ওভারলোডেড, ওরা অনেক ভালো, অনেক স্মুথ। সো ওইটার সাথে আপনি আপনারটা কম্পেয়ার করবেন না। ব্যাপারটা হচ্ছে আপনি কম্পেয়ার করবেন সিঙ্গেল ভেন্ডরের সাথে সিঙ্গেল ভেন্ডর, ওইসব প্ল্যাটফর্ম বাই ধানব ওগুলোর সাথে আপনি কম্পেয়ার করে পারবেন না। তবে আপনি পারফরমেন্স গুগলে এসে চেক করলে পারফরমেন্স কমই পাবেন ওগুলোর, বাট ওইটার পারফরমেন্সের সাথে আপনি কম্পেয়ার করেন না। আপনি কম্পেয়ার করবেন সিঙ্গেল ভেন্ডরের যে ওয়েবসাইটগুলো আছে এইগুলোর সাথে। যেমন বাটা একটা সিঙ্গেল ভেন্ডর প্ল্যাটফর্ম, ওদের সাথে আপনি কম্পেয়ার করবেন। আপনি অ্যাপেক্সের সাথে কম্পেয়ার করবেন, আপনি কম্পেয়ার করবেন যদি কসমেটিক সেক্টরে কাজ করেন তাহলে সাজগোজের সাথে কম্পেয়ার করবেন। তারপরে আপনি যারা টপে আছে, তারপরে আপনি কম্পেয়ার করবেন হচ্ছে কি বলে ওইদিকে আছে মানে খাস ফুড আছে অর্গানিক ফুডের দিকে, ওদের সাথে আপনি কম্পেয়ার করবেন। তাইলে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আসলে মানে ওই পারফরমেন্সগুলো কেমন। যেমন আমি ধরেন কি বলে এয়ারকে দেখাই ফর এক্সাম্পল, আমি জাস্ট টেকনিক্যালি এর জন্য দেখাচ্ছি, এটা অন্যভাবে কেউ নিয়েন না। এটা হচ্ছে সাজগোজটা একটু আমি দেখাই। সাজগোজের ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে করা, হ্যাঁ এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এটা কেমনে চেক করা যায়? চেক করাটা অপশন আছে, নাম হচ্ছে হোয়াটসিএমএস নামে একটা টুলস আছে। এই টুলসে গিয়ে আপনারা ছেড়ে দেবেন, তাইলে ওকে বলে দিবে যে এটা কী দিয়ে তৈরি করা। এমনিতে অনেকগুলো অ্যাডন আছে, অ্যাডন দিয়েও করতে পারেন, বাট এভাবে এনেও আপনি চাইলে চেক করতেন। ডিটেক্ট সিএমএস দেবেন, তাইলে এখান থেকে বলে দিবে, যেমন এটা ওয়ার্ডপ্রেসে করা, দেখছেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সো এখানে এসে আপনি এগুলো দেখতে পারেন। সো এই সাজগোজ ওয়ার্ডপ্রেসে তৈরি করা, আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারেন। সাজগোজ কিন্তু অনেক বিগ কোম্পানি। সো আপনি সাজগোজের পেজ স্পিড দেখেন। আচ্ছা বাই দ্য ওয়ে বাটার স্পিড চলে আসছে, বাটার স্পিড মোবাইলে দিছে 27, খুবই বাজে, চরম লেভেলের বাজে। এসিও অ্যাক্সেসিবিলিটি সবগুলাই ফাউল। তারপরে ডেস্কটপে আরও খারাপ, 49। সো এগুলো কিন্তু আপ টু দ্য মার্ক না, এগুলো আপনি গুগল দেখতেছেন বলতেছে খুব খারাপ, গুগল নিজে বলতেছে। সো এগুলো আরও বেটার করা যায়, আর সুযোগ আছে বেটার করার। সো এই হয়েছে ব্যাপার। এখন অনেকেই বলবে যে না ভাই এগুলো তো এর উপর ডিপেন্ড করে, যে ওয়েবসাইটের স্পিড ডিপেন্ড করে প্রোডাক্টের উপর। এটা একটা টোটালি ভুল ধারণা, আপনাকে ভুল বোঝানো হয়। প্রোডাক্ট কতগুলো এটার উপর ডিপেন্ড করে না যে ওটার স্পিড কত। এটা কেন ডিপেন্ড করে না? কারণ হচ্ছে একটা সিঙ্গেল রিকোয়েস্টে, এটা ডেভেলপার যারা ওরা বুঝে, একটা সিঙ্গেল রিকোয়েস্টে আপনার প্রোডাক্ট আছে 50,000, কোনো সমস্যা নেই। 50,000 মানে প্রোডাক্টকে কখনোই ফার্স্ট রিকোয়েস্টে আনা হয় না, ওখানে পেজিনেশন অনুযায়ী আসে। প্রথমবার 10টা প্রোডাক্ট আসে, তারপরে 10টা মানে ডেটাবেস থেকে সব ডেটা একসাথে কল হয় না, যার কারণে আপনার ওই প্রোডাক্ট 50 লাখ আছে না 5,000 আছে এটা ম্যাটারই করে না। এটা ম্যাটারই করে না এখানে। কমপ্লেক্স সার্চে হয়তো ম্যাটার করে, বাট সাধারণলি আপনি যখন হোম পেজ লোড করেন বা কোনো প্রোডাক্ট পেজ লোড করেন ওটার উপর এটা কোনো ইম্প্যাক্ট নাই, একদমই না। এটা যদি কেউ বুঝে এটা ভুল বোঝাচ্ছে আপনাকে। সো সাজগোজের ওয়েবসাইটে কত দেখাচ্ছে? 21, এটা আরও খারাপ। ডেস্কটপে কিছুটা আছে 65। সো এই হচ্ছে পারফরমেন্সের অবস্থা, সবগুলোতেই কিন্তু খারাপ, তাই না? সো আর এটার পারফরমেন্স দেখছেন কত? মোবাইলে 76 আর ডেস্কটপ হচ্ছে 93। সো বেসিক্যালি এইটা কেমনে হচ্ছে, কেন হচ্ছে, এটা আমি এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করে আপনি কতটা কোয়ালিটি ওয়ার্ক করতেছেন। ওয়ার্ডপ্রেসের যে স্লো বলে মানুষ, ওয়ার্ডপ্রেস স্লো বলে তো মানুষ যারা পারে না ওরা আনারিরা বলে, ওয়ার্ডপ্রেস সুপার ফাস্ট। এই দেখেন আমি ক্লিক করি ওপেন হয়, খেয়াল করছেন? এই দেখেন আমি ক্লিক করি ওপেন হয়, কেন হয়? এক হচ্ছে ক্লাউড, সেকেন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস খুব ডিপলি এটাতে কাস্টমাইজ করা, এই কারণে হয়। সো আপনাকে ওয়ার্ডপ্রেসের ওই ডিপ কাজ জানতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ওপেন করি, এটাও ফাস্ট মোটামুটি, সমস্যা না, এটাও ফাস্ট লোড হচ্ছে, বাট তারপরেও এটা এখনও কিন্তু লোড হচ্ছে উপরে, খেয়াল করেন এখনও লোড হচ্ছে। এই যে মাত্র লোড শেষ হইলো, ইমেজ কিন্তু অনেক ছোটো, বাট লোড হইতে সময় লাগছে মোটামুটি। কিন্তু এটা দেখছেন, এটা খেয়াল করেন, দেখছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়। এই যে ইনস্ট্যান্ট মনে হচ্ছে এটাই মনে হচ্ছে চাপ দেওয়ার আগে চলে আসতেছে। সো বেসিক্যালি এটা হয় হচ্ছে মূলত ক্যাশিং টেকনোলজি আর হচ্ছে কাস্টমভাবে বানানোর জন্য। এটা আমি একটু পরে ডিটেল এক্সপ্লেন করতেছি। মনে হয় আমার ধারণা বাকি জিনিসপত্রগুলো হয়ে গেছে। আমি একটু চেক করি যে কী অবস্থা এখন, সব কিছু কি ঠিকঠাকভাবে পড়ছে কিনা। আরে এটা তো এর আগের বারও সেম লাইভে যখন আমি দেখাইতে গেছি তখন এটা হয়নি, ওই একই প্রসেস লাইভে আমি যেদিন দেখাইতে গেছি এটা হয়নি, আজকেও মনে হচ্ছে হবে না আমার ধারণা। আগের বারে যখন লাইভে আমি দেখাইতে গেছিলাম এটা কানেক্ট করে, তখন এটা হয় নাই। আমার ধারণা এটা আজকেও মনে হয় না হবে। সো অল্টারনেট ওয়েতে দেখাইতে হবে।
ডিএনএস কানেক্ট হয়েছে, কিন্তু আপনার আমি কোনোভাবেই দেখতেছি না কানেক্ট হইতে, মানে কি বলে রেকর্ড কানেক্ট হচ্ছে না কোনো কারণে। এটা হয়ে যাবে, এটা দেখা যাবে লাইভ শেষ করার পরপরই হয়ে গেছে। এটা লাইভ শেষ করার পরপরই দেখবো আমরা হয়ে গেছে, বাট এখনও স্টিল হয় না এটা। সো আমি এটা ভিন্ন স্টাইলে দেখাই, একটা মিনিট। আমি একটা কাজ করতে পারি, আমার এই ওয়েবসাইটটাই আমি দেখাইতে পারি। আচ্ছা, ওকে। সো সমস্যা নেই, আমি এটা দেখাচ্ছি, নো প্রবলেম। এটা যেহেতু ইস্যু করতেছে, এটা আমি ভিন্ন ওয়েতে দেখাচ্ছি। এখানে রেকর্ড তো ঠিকই আছে, সময় নেয় ওই 20-25 মিনিট সময় নেয় প্রথমবার কানেক্ট করতে, পরে কানেক্ট করতে সময় নেয় না। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি অন্য একটা ডোমেন দেখাই, যে এই ডোমেনটা আমি নতুন করে সেট আপ করে দেখাই, একেবারে নতুন ওয়েতে আমি এটা সেট আপ করে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো সমস্যা আমি জাস্ট স্ক্রিনটা একটু অফ করতেছি, জাস্ট একটা মিনিট। ওটা কানেক্ট হতে অনেক সময় লাগবে, সো ওটা কানেক্ট হতে যেহেতু টাইম লাগবে, সো আমি নতুন করে মানে অন্য একটা ডোমেন থেকে করে দেখাচ্ছি। ঢাকা শপ যেটা কিনছি এটা হবে না, আমি অন্য যে ওয়েবসাইট আছে এরকম একটা ওয়েবসাইট দেখাচ্ছি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দিছি তো। হ্যাঁ, দিছি তো। ও না না, দিছি দিছি। ওটা দিলে ওই নাম পড়ে যায়, অটোমেটিক নাম পড়ে যায়। আমি দিছি। দিলে ওটা নাম পড়ে যায় অটোমেটিকলি, মানে ওই মেইন ডোমেনটা চলে আসে। যখন দিবেন তখন ওটা চলে আসবে। আমি দিছি। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা করে দেখাচ্ছি, নো প্রবলেম। ওটা ওই ওয়েতে হচ্ছে না, আমি আমার আরেকটা হোস্টিং থেকে আমি জাস্ট কানেক্ট করে দেখাচ্ছি এখনই, জাস্ট 1 মিনিট লাগবে। আমি যাচ্ছিলাম একটু থেকে দেখাতে, একেবারে কারণ হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা কীভাবে হয়। নো ইস্যু, আমি এখনই দেখাচ্ছি, নো প্রবলেম। ওকে, সো আমি ওয়েবসাইটটা ডিলিট করে দিছি অলরেডি। ওকে, দেখা যাচ্ছে মনে হয় না? দেখেন তো এখন। ওকে, সো বেসিক্যালি আমরা যেটা করব, আমি যাচ্ছি হচ্ছে ক্লাউড ফ্লেয়ারে। এটা আগে থেকে আমার কানেক্ট করা আছে অলরেডি ক্লাউড ফ্লেয়ারে, আমি জাস্ট ওটা দেখাচ্ছি। এখানে যদি আপনি যান, যাওয়ার পরে জাস্ট নিউ ডোমেনটা আমি দিলাম, যে ডোমেনটা আমি সার্চ করে দেখাবো। মানে একটু আগে যে ওয়েবসাইটটা ছিল না, এটা আমি সরাই ফেলছি অলরেডি। এটা আপনি রিলোড দিলে দেখবেন যেটা নাই, 404 এরর দিয়ে দিছে, মানে আমি এটা ডিলিট করে দিছি। আমি এটাকেই সেট আপ করে দেখাবো। জাস্ট এটাকে আপনি সার্চে দিলে দেখবেন যে আইপিটা পড়ে গেছে, খেয়াল করছেন? এখানে আইপিটা পড়ে আছে। সো যেহেতু এখানে আইপিটা এখানে কানেক্টেড, সো আমি এখন এটা থেকে দেখাবো, নো প্রবলেম। আচ্ছা, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যাবো হচ্ছে ওয়েবসাইটে, মানে ওই সাইবার প্যানেল দিয়ে আমি করে দেখাচ্ছি। সাইবার প্যানেল যাবেন ওয়েবসাইটে, এটা সি প্যানেল দিয়েও করা যায়, অন্যভাবে করা যায়। সাইবার প্যানেলের ওয়েবসাইটে একটু প্রসেসটা এখন থেকে মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ক্রিয়েট ওয়েবসাইটে যাচ্ছি। ক্রিয়েট ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে প্যাকেজ সিলেক্ট করতে বলতেছে, আমি জাস্ট প্যাকেজ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ডোমেন নামটা সেটা আমি দিয়ে দিলাম। HTTPS বসাবেন না, HTTPS ছাড়া যে মেইন ডোমেন নামটা সেটা বসাইলাম। এখানে হচ্ছে একটা ইমেল চাচ্ছে, আমি জাস্ট আমার ইমেলটা দিয়ে দিই। তারপরে এখানে পিএসপির ভার্সন সিলেক্ট করতে বলতেছে, এটা আপডেট ভার্সন সিলেক্ট করবেন। আমি 8.1 করতেছি, 8.2 করবেন, কারণ আমার এই সার্ভারটা মানে 8.1 এর জন্য প্রিপেয়ার করা। সো 8.1 আমি সিলেক্ট করে জাস্ট হচ্ছে আপনারা লেটেস্ট যেটা থাকবে সেটা ওই সময় দিবেন। আমি ডিকেএম সাপোর্টটা দিয়ে জাস্ট ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করতেছি। এখানে ওয়েবসাইট অনেক ওয়েতে, এটা সাইবার প্যানেলের জন্য এইভাবে করা হয়, সি প্যানেলে অন্যভাবে করা হয়। সো আমি তো সবগুলো দেখাতে পারবো না, আমি সাইবার প্যানেল দিয়ে দেখাচ্ছি। সি প্যানেল অনেকে হয়তো জানেন, বা ইউটিউবে অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। সো এটা হয়ে গেছে। এটা হওয়ার পরে আমরা যেটা করব, লিস্ট ওয়েবসাইটে যাব। লিস্ট ওয়েবসাইটে গেলে আমরা দেখবো যে ওয়েবসাইটটা হয়ে গেছে, এবং একটা রিলোড দিলে দেখবো এটা চেঞ্জ আসছে একটা। ইয়েস, এখানে চেঞ্জ আসছে, মানে বলতেছে যে আমরা সাইবার প্যানেল ইনস্টল হয়েছে। এখন আমরা এটার মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। সো এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ কীভাবে দেয়? আচ্ছা, ওয়ার্ডপ্রেস সেট আপের আগে আমাদের একটা কাজ করতে হবে, SSL সার্টিফিকেট দিতে হবে। SSL সার্টিফিকেট কোনটা? একটা হচ্ছে HTTP, মানে কিছু কিছু ওয়েবসাইট দেখবেন নট সিকিউর আসে, যে খেয়াল করছেন যেখানে নট সিকিউর আসছে, নট সিকিউর। সো এই নট সিকিউর হচ্ছে HTTPS না থাকলে, মানে এটা একটা সার্টিফিকেশন, এটা কিনতে হয় আলাদা করে। আর কিছু কিছু হোস্টিং এটা বাই ডিফল্ট থাকে। সো আমি হচ্ছে এটা কী বলে সাইবার প্যানেল থেকে এটা দিয়ে নিচ্ছি। সাইবার প্যানেলে এটা বাই ডিফল্ট 3 মাসের জন্য নেওয়া যায়। ম্যানেজ SSL থেকে গিয়ে আমাকে যেটা করতে হবে, SSL সার্টিফিকেটটা ইস্যু করে দিতে হবে। আমার এখানে লাইভ হচ্ছে, এই জন্য মনে হয় ইন্টারনেট ইস্যু হতে পারে একটু। সো এটা দিয়ে জাস্ট ইস্যু SSL।
ওকে, এটা হচ্ছে না, ঢাকা শপ এখন হবে না। সো এটা ইস্যু হইতে 1 মিনিটের মতো সময় লাগে মোটামুটি। সো এই এসএসএল সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট। যদি এসএসএল সার্টিফিকেট না ইস্যু থাকে তখন আপনার ওয়েবসাইট ভিজিট করলে একটা এরর আসে। কী টাইপের এরর আসে আমি আপনাদেরকে এটা একটু দেখাই কী টাইপের এরর আসে। যেমন ধরেন আমি একটু অন্য ব্রাউজার থেকে ঢুকে দেখাই কী টাইপের একটা এরর আসে। এটা কিন্তু খুব ফাউল এরর এবং এটার জন্য মানুষ ওয়েবসাইট ভিজিট করে না। 8090 এই যে এরকম একটা এরর আসে যে ইওর কানেকশন নট প্রাইভেট, মানে এরকম একটা এরর আসে। সো ওই এরর আসার পরে অ্যাডভান্সে যাইতে হয়, তারপরে প্রসিড টু ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইট ওপেন হয়। সো এটা কে করবে? এটা অডিয়েন্স তো করবে না। যদি এরকম একটা রেড ওয়ার্নিং দিয়ে দেয় ব্রাউজার, তাহলে তো ওই ওয়েবসাইটে মানুষ যাবে না। সো এই জন্য একটা এসএসএল সার্টিফিকেট এখানে ইস্যু করতে হয়। এটা করলে এই ধরনের ওয়ার্নিংগুলো আসে না। সো এই জন্য বেসিক্যালি আমরা এসএসএল সার্টিফিকেট এখানে দিচ্ছি। এটা এখনও হয় নাই, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। 1 মিনিটের মতো সময় লাগে এটা হইতে। সরি, ক্লাসটা একটু লম্বা হবে, বাট লম্বা হলেও একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে হয়তো আপনাদের ওয়েবসাইট নিয়ে একদম ক্লিয়ার একটা আইডিয়া হবে। এই ভিডিওটা এগেইন দেখতে হবে। আমি শিওর যে আমার যে ইউটিউব চ্যানেল আছে ফাহমিদ আল নাইম, ওই চ্যানেলে গিয়ে রেকর্ড ভিডিওটা এগেইন দেখে নেবেন। দেখে নিলে আপনার জন্য ব্যাপারটা একেবারে ডালবাত হয়ে যাবে। এটা কঠিন কাজ না, এগুলো খুব সিম্পল কাজ। আপনি 2-3 বার দেখবেন আপনার সহজ হয়ে যাবে। কঠিন বিষয়কে সহজ বানানোর এটা একটা ওয়ে। আপনি প্রথমবার দেখবেন খুব কঠিন লাগবে, বাট ওই সেম বিষয়টা 4-5 বার দেখে ফেলবেন, দেখবেন যে একদম ইজি হয়ে গেছে। আর এটা এখন হইতেছে না কেন বুঝলাম না। এই লাইভে আসলে এই জিনিসগুলা এরকম লেন্দি। ইয়াস, হয়ে গেছে, এসএসএল সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমাদের ওই এররটা আসবে না। ওকে, চলুন আমরা একটা ওয়েবসাইট বানাই। ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া কয়েক ওয়েতে দেওয়া যায়, ম্যানুয়ালি দেওয়া যায়, আবার এটা অটোমেটিকলি দেওয়া যায়। আমি আপাতত যেহেতু ক্লাস লম্বা হয়ে গেছে, এটা আমি অটোমেটিকলি করে দেখাচ্ছি, ম্যানুয়ালি করে দেখাচ্ছি না। ম্যানুয়ালি পরে কোনো একটা ভিডিওতে হয়তো প্রয়োজন আমি দিয়ে দিব না। এখানে যেতে ম্যানেজে যাবো। সি প্যানেল হলে যেতে হয় সফট ক্লাসে। আর আমি ক্লাউডফ্লেয়ার থেকে আমি যাব হচ্ছে ম্যানেজে গেলেই এখানে নিচে একটা অপশন আসবে অ্যাপ্লিকেশন ইনস্টলারে গিয়ে জাস্ট ডাব্লিউপিতে আমি চাপ দিব। চাপ দিলে এখানে চলে আসবে, আপনাকে বলতেছে যে ব্লগ টাইটেল বা অন্যান্য জিনিসপত্র দেওয়ার জন্য। সো ধরেন আমি কাজ করি, ব্লগ টাইটেলে জাস্ট এই নামটা আমি দিয়ে দিই, ব্লগ টাইটেল। তারপর একটা ইউজার নেম দিতে হবে, আমি ইউজার নেমও দিয়ে দিচ্ছি এটাই। একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমি এখন এখানে লাইভে বলবো না, কারণ লাইভে বললে যেটা হবে হয়তো এখন এই সময়ে ঢুকে মানুষ এগুলো ডিলিট করে ফেলবে। এর আগে আবার আমার অভিজ্ঞতা আছে। সো আমি একটা সিক্রেট পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দিবেন, একটু বড় পাসওয়ার্ড দিবেন, আমি ছোটো পাসওয়ার্ড দিছি। তারপর একটা ইমেল দিতে হবে, এই ইমেলটা ওয়ার্ডপ্রেসের মেইন ইমেল হবে। সো এটা একটু বুঝে দিবেন ইমেলটা। সো আমি আমার ফর এক্সাম্পল আমার ইমেলটা দিই। তারপরে পাথ এটা সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ইনস্টল দিলেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। প্রসেসগুলো একটু এক্সপ্লেন করে এটা ইনস্টল হতে ফার্স্ট অফ অল আমি করলাম ডোমেন পারচেস করলাম, ডোমেনকে কানেক্ট করলাম ক্লাউডফ্লেয়ারকে কানেক্ট করলাম হোস্টিংয়ের সাথে। তার মানে আমার পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমি মানে ওই আমার হোস্টিংয়ের পোর্টালে আসলাম। এটা হচ্ছে আমার হোস্টিংয়ের পোর্টাল। এই হোস্টিংয়ের পোর্টালে এসে আমি হচ্ছে কী করলাম, আমার একটা মানে ওয়ার্ডপ্রেস সেট আপ দিলাম। এই ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা বলছি আমি অলরেডি। এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারি, বিজনেস ওয়েবসাইট বা হোয়াট এভার। ওয়ার্ডপ্রেস মূলত ছিল ইনিশিয়ালি একটা কি বলে একটা ব্লগিং সিএমএস। এটা দিয়ে মূলত ব্লগ ওয়েবসাইট বানানো যেত, বিভিন্ন হচ্ছে আপনার পত্রিকা বা কোম্পানির ওয়েবসাইট বানানো যেত। বাট কারেন্টলি ওয়ার্ডপ্রেস দিয়ে সব বানা যায়, এনিথিং। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে লার্নিং সিস্টেম বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বানাতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কি বলে ওয়ার্ডপ্রেস দিয়ে কমার্স বানাতে পারবেন, সব বানানো যায় এখন। সো ওয়ার্ডপ্রেসে কমার্স বানানোর জন্য একটা নতুন প্লাগইন লাগে, সেটা আমি বলবো, সমস্যা নেই, এটা একটা করে প্রসেসে আসবো। সো আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ কমপ্লিট। আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে চেহারা। সো দেখেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে একটা ওয়েবসাইট কিন্তু আমার হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা থিম এখানে পড়ে গেছে। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটি ইনিশিয়াল পার্ট কমপ্লিট। এখন আমরা ওয়েবসাইটকে ডিজাইন করব, মানে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কমপ্লিট, আমরা এটাকে আস্তে আস্তে করে ডিজাইন করব। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই ওয়েবসাইটটার প্রথম কাজটাই হবে আপনার এটা, মানে যে পোর্শনটা আমি আপনি দেখতেছি এখন, এটাকে বলে ফ্রন্ট এন্ড, মানে ইউজার, মানে যেটা সাধারণ কাস্টমাররা দেখবে বা সাধারণ ইউজাররা দেখবে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড।
আরেকটা এটা পোর্টাল আছে যেটা অ্যাডমিন পোর্টাল, যেখানে আপনি অ্যাজ এ মালিক বা আপনার স্টাফ ওরা এটা ম্যানেজ করবে। মানে এই ওয়েবসাইটে কোথায় কী শো করবে ওটা ডিসাইড করা হয় ওই অ্যাডমিন পোর্টাল থেকে। মানে একটা হচ্ছে কন্ট্রোল রুম আর একটা হচ্ছে বাইরে যেটা দেখা যায় আর কি, ব্যাপারটা এরকম। সো এই অ্যাডমিন পোর্টালে আমরা এখন যাব। অ্যাডমিন পোর্টালে ওয়ার্ডপ্রেসে যাওয়ার সিস্টেম হচ্ছে /wp অ্যাডমিন, WP অ্যাডমিন, এটা দিলেই এটা মূলত আসে। আসার পরে এখানে গিয়ে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড বসাতে হবে। সো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড বসাচ্ছি। ইউজার নেম কী ছিল? ইউজার নেম ছিল হচ্ছে ইউজার নেম দিচ্ছিলাম আমরা কি, ইউজার নেম দিচ্ছিলাম হচ্ছে এটা ইউজার নেম, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লগ ইন দিলে এটা অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে। আমি সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন এটা কিন্তু আমরা মোটামুটি এটা হচ্ছে মানে এই পোর্টালটাকে আমরা বলতেছি কি, এই পোর্টালটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আর এটা হচ্ছে ইউজার প্যানেল যেটা মানুষ দেখতে পারে আর কি। সো এটাকে আমরা এটা ওই অর্থে বলা যায় না, কারণ ব্যাকএন্ড মিনস অন্য কিছু বোঝায়, বাট এটা আপনি মানে সহজ বাংলায় যদি বুঝতে চান তাহলে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ওটা ব্যাকএন্ড, বাট অ্যাকচুয়াল ব্যাকএন্ড ওটা না, ব্যাকএন্ডে বেসিক্যালি কোড টোড থাকে। সো বোঝার সুবিধাতে আপনি এটা বলতে পারেন। ওকে, সো এখানে চলে আসার পরে আপনি যেটা করবেন, ওয়ার্ডপ্রেসের আমরা অ্যাডমিন প্যানেল পেয়ে গেলাম, অ্যাডমিন পোর্টাল, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা মানুষ দেখতে পারে। সো এখন এই অ্যাডমিন পোর্টাল যেটা আছে এখান থেকে ফুল ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা করতে পারবো। তো এটা আমরা একটা প্রসেস দেখি। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আপনাকে কিছু মানে বেস্ট প্র্যাকটিস আছে যেগুলো করে নিতে হয়, সেগুলো আমরা ধরেন করে নিই। প্রথমত ওই যে এই হাবিজাবি জিনিস আমি রাখতে চাই না, এগুলো আমি প্রথমে এখান থেকে বন্ধ করে দিচ্ছি, একটু ক্লিন লুক আনতে চাই। সো এগুলো সব আমি এখান থেকে তুলে দিলাম, মানে এটাকে একটু নিট অ্যান্ড ক্লিন বানায় ফেললাম এই হিবিজিবি থেকে। এগুলো আমি উঠাই দিলাম। উঠায় দেওয়ার পর প্রথম কাজ, একেবারে ফার্স্ট কাজ আপনার পারমালিঙ্ক ঠিক করা। পারমালিঙ্কটা কি? পারমালিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের পরে যে ইউআরএলটা মেক হয় এটা হচ্ছে পারমালিঙ্ক। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, ফর এক্সাম্পল stepup.workshop.net, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন ইউআরএল। এখন এই ইউআরএলের মধ্যে জয়েন ওয়ার্কশপে যদি আমি ক্লিক করি তাইলে সে হচ্ছে নিয়ে যায় কই, দেখেন এটা কিন্তু আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে, কিন্তু এখানে পারমালিঙ্কটা খেয়াল করেন, stepup.com.bd/join-workshop। এই যে প্রসেসটা এটাকে বলে পারমালিঙ্ক। এই পারমালিঙ্কটা অনেকভাবে হইতে পারে, কেউ বানায় মানে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক। আপনি এই পারমালিঙ্কটা অনেকভাবে বানাইতে পারেন। যেমন হচ্ছে আমি যদি যে সেটিংসে যান, আমি একটু দেখাই লাইভ, সেটিংস থেকে পারমালিঙ্ক, এখানে একটা অপশন আছে পারমালিঙ্কে গেলাম। এখানে প্রথমত থাকে বেসিক্যালি কি প্লেন, তারপরে ডেট অ্যান্ড টাইম, আপনি যেদিন পেজ বানাইছেন ওইরকম একটা ডেট থাকে, তারপর হচ্ছে আপনার মান্থ, কোন মাসে বানাইছেন, যেরকম নিচে দেখেন অপশন আছে আপনার domain.xyz/2024/02 মানে ফেব্রুয়ারি, তারপরে আপনার পেজের নাম। সো এইভাবেও হয়। সো এইভাবে হইলে এটা এসইও ফ্রেন্ডলি না। গুগলের একটা রিকমেন্ডেশন আছে, গুগল চায় এটা অলওয়েজ পোস্ট নেম হইতে, মানে আপনার কিওয়ার্ডটা যেন আপনার পারমালিঙ্কে থাকে। সো এই জন্য আমরা যেটা করবো, পারমালিঙ্ক স্ট্রাকচারটা পোস্ট নেম দিয়ে দিব একদম প্রথমে, ডেভেলপমেন্টের সবার প্রথমে, কারণ আদারওয়াইজ আপনি অন্য কিছু কাজ করে ফেলে পরে যদি পোস্ট নেম চেঞ্জ করেন পারমালিঙ্ক, তাহলে অনেক সময় সাইট ভেঙে যায়। সো এই জন্য প্রথমে এসে আপনারা এটা চেঞ্জ করে নেবেন। আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে জাস্ট সেভ চেঞ্জেস। এখন আমাদের সব পারমালিঙ্ক পোস্ট নেম দিয়ে হবে। আচ্ছা, এখন এই পারমালিঙ্কের পরে আমাদের কাজ থাকে কি, প্লাগইনে যাওয়া। প্লাগইনে গিয়ে কিছু এখানে উল্টাপাল্টা প্লাগইন ইনস্টল হয়ে আছে, এগুলো আমি জাস্ট ডিলিট করে দিব, মানে যেগুলো আমার প্রয়োজন নেই। আননেসেসারি প্লাগইন যদি রাখেন ওয়েবসাইট অনেক স্লো হবে। সো এখানে লাইট স্পিড আছে, এটাও আমি দরকার নেই, আমি বাদ দিয়ে দিচ্ছি, ডিএক্টিভ দিয়ে জাস্ট ডিলিট। সো আমাদের সব কটা প্লাগইন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে, আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে পরে যাচ্ছে, তারপরে যেতে হবে পেজে যাব। আমরা পেজে গিয়ে দেখব দুইটা ড্রাফট পেজ ক্রিয়েট হয়ে আছে। সো এই পেজগুলো আমরা ট্রেসে ফালাই দেবো, দরকার নেই এগুলো আমাদের। তারপরে পোস্টে গিয়ে দেখবো মনে একটা ডেমো পোস্ট ক্রিয়েট হয়ে আছে, এগুলো আমাদের দরকার নেই, জাস্ট আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি। সো মোটামুটি এগুলো আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে, মনোযোগ দিয়ে শুনেন, একটা ওয়েবসাইটে দুইটা পার্ট আছে, মানে বেসিক্যালি আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে দুইটা জিনিসের সাথে আপনার ডিল করতে হবে। নাম্বার 1 প্লাগইন, নাম্বার 2 থিমস। থিমস বলতে আমরা বুঝি যে মানে ডিজাইনটা কেমন হবে। আমরা মোবাইলে বিভিন্ন থিম চেঞ্জ করি না, বিভিন্ন লঞ্চার অ্যাড করি না, এরকম আর কি, যে আপনার ওয়েবসাইটের লুকটা কেমন হবে, আউটলুক কেমন হবে, এটা ডিসিশন মেক করা হচ্ছে থিমস। আর প্লাগইন অ্যাকচুয়ালি ফাংশনালিটি। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি একটা ই কমার্স ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিই, তাহলে সুবিধা হবে। যেমন আমি একটা কাজ করি, সাজগোজ দিয়ে দেখাইছিলাম, তো সাজগোজ দিয়ে দেখাই। সো এটা হচ্ছে সাজগোজের ওয়েবসাইট।
এই যে ডিজাইন দেখতেছেন এটা পুরোটাকে আমরা বলতে পারি থিমস। এটা হচ্ছে একটা থিমস। আর ফাংশনালিটি সম্পর্কে একটা আইডিয়া দিই। এই যে ফিল্টার দেখতেছেন না, এই যে ফিল্টার, বিভিন্ন ফিল্টার করতে পারতেছি প্রাইস রেঞ্জ দিয়া, এটা হচ্ছে একটা ফাংশনালিটি। এটা করতে হয় একটা প্লাগইন দিয়া। মানে এই যে সর্টিং দেখতেছেন, এটা করতে হয় একটা প্লাগইন দিয়া। তারপরে ধরেন এই যে অ্যাড টু কার্ডের মধ্যে জেনারেল অ্যাড টু কার্ড ঠিক আছে, বাট এখানে যদি আমি নতুন কিছু আনতে চাই, এই যে ব্যাগটা এখানে পপ করতেছে, মানে নাড়াচাড়া করতেছে, এটা করতে হয় একটা প্লাগইন দিয়া। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স, এই অ্যাডভান্স টপিকগুলো প্লাগইন দিয়ে করতে হয়। যেমন এই যেখানে একটা জিনিস অপশন আছে দেখেন, ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, মানে রিসেন্টলি যে জিনিসগুলো কিনতেছে মানুষ, এই জিনিসগুলো হচ্ছে প্লাগইন দিয়ে করতে হয়। মানে সোজা কথা, ফাংশনালিটি হচ্ছে প্লাগইন, ডিজাইন হচ্ছে থিম, একেবারে সিম্পল। একটা ওয়েবসাইটের যে কোনো ডিজাইন করা হয় থিম দিয়া। সো এই থিমের ব্যবহার প্রচুর হইতো একটা সময়ে, বাট এখন থিমের ব্যবহার তেমন একটা হয় না। কেন হয় না, আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, আমরা যদি থিম ফরেস্ট নামে একটা আছে, থিম ফরেস্টে যদি যাই, আজকে ক্লাসটা লম্বা হবে, প্লিজ একটু তারপর একটু ওয়েট করেন। আজকে আমি চেষ্টা করব জিনিসগুলো দেখানোর জন্য। ওকে, এখানে গিয়ে যদি আমরা ই কমার্স লিখে আমরা সার্চ করি, ই কমার্স ইন ওয়ার্ডপ্রেস, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন আমরা এখানে পাবো, থিমস পাবো। সো এইগুলো হচ্ছে থিমস মূলত। এই থিমটা আমি যদি এখান থেকে ইনস্টল করে দেই, মানে আমার এই থিমটা আমি পারচেস করে জাস্ট আমি আমার ওয়েবসাইটে ইনস্টল করে দিলেই আমি একদম রেডিমেড বেশ কিছু জিনিসপত্র পেয়ে যাবো। যেমন আমি একটা থিম দিয়ে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে উডমার্ট খুবই পপুলার, বাংলাদেশে প্রচুর ইউজ হয়, বাংলাদেশে এজেন্সিদের খুব পছন্দের ওকে উডমার্ট অনেক সেল হয়েছে, হ্যাঁ, 72,000-এর বেশি সেল আছে। সো উডমার্টের আমি একটু লাইভ প্রিভিউ দেখাই। সো উডমার্ট একটা থিম, এই থিমটা জাস্ট আপনি যদি নিয়ে ইনস্টল করে দেন, তাহলে ইনস্ট্যান্ট 80টার বেশি ওয়েবসাইট রেডি করা আছে। মানে জাস্ট ওয়ান ক্লিকে উডমার্ট ইনস্টল দিলে এই 80টা ওয়েবসাইট ইনস্ট্যান্ট কপি হয়ে আপনার ওয়েবসাইটে চলে যাবে, এবং আপনি এখানে ক্লিক করবেন, এরকম একটা ওয়েবসাইট ওয়ান ক্লিকে রেডি হয়ে যাবে, এরকম একটা ওয়েবসাইট। সো আপনাদেরকে বেসিক্যালি, আপনারা যারা এজেন্সি থেকে ওয়েবসাইট নেন, এরকম চাকচিক্যময় ওয়েবসাইট আপনাদেরকে দেয়, এবং ওই ওয়েবসাইটগুলো দেখেন যে অনেক স্লো, ক্লিক দেন কাজ করে না। সো এটা কাজ তো করার কথাই না, কেন করবে না, একটু এক্সপ্লেন করি। ব্যাপারটা হইতেছে, একটা ওয়েবসাইট বানাইতে ধরেন ফর এক্সাম্পল 30,000-এর মতো বা 50,000 লাইন কোড লেখা লাগে, মানে 50,000 লাইন HTML এবং CSS কোড লেখার পরে এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়। যেমন আমি এই ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন কিছু আপনাকে জিনিস দেখাই। এই যে এখানে কোড দেখতেছেন না, এখানে কিন্তু প্রচুর কোড আছে, খেয়াল করছেন, এগুলো হচ্ছে সব কোড। তো এত হাজার লাইন কোড লেখার পরে এখানে প্রচুর কোড আছে। সো এত কোড লেখার পরে বেসিক্যালি এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়। সো এখানে ধরেন 50,000 লাইন কোড আছে, 50,000 লাইন কোড লিখলে এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে। এখন যদি এখানে 80টা ওয়েবসাইট হয়, তাহলে কত লাইন কোড হবে? 40 লাখ লাইন কোড হবে, তাই না? তাই তো, 40 লাখ লাইন কোড হয়, তাই হয়, 40 লাখ লাইন কোড হয়। সো 40 লাখ লাইন কোড হয়। যদি আপনি 5,000 লাইন করে ধরেন এক ওয়েবসাইট, তাহলেও 4 লাখ লাইন কোড হয়। সো এই 4 লাখ লাইন কোড আপনার ওয়েবসাইটে, আপনার হোস্টিংয়ে থাকবে, একই ওয়েবসাইটে থাকবে। এই আপনার তো ওয়েবসাইট দরকার একটা, আপনার তো এখানে মনে করেন যে মানে কি বলে, ধরেন আপনি ব্যবসা করেন হচ্ছে অর্গানিক ফুডের, ফর এক্সাম্পল কিডসের ব্যবসা করেন, তো এই কিডসের ওয়েবসাইট আপনার এখানে থাকা দরকার, এই প্ল্যান্টের ওয়েবসাইট তো থাকা দরকার নাই, ফার্নিচারের ওয়েবসাইট তো আপনার এখানে দরকার নাই, তাই না? এই হোম ডেকর, রিটেল, এগুলো গ্যাজেট, এগুলো তো আপনার এখানে থাকা দরকার ছিল না। সো এই ডিজাইনগুলো আপনার প্রয়োজন ছিল না। এই যে ধরেন মেডিকেল কনসালটেন্ট, এইসব জিনিসপত্র কিন্তু আপনার মোটেও দরকার ছিল না, বাট এগুলোও আপনার ওই থিমের ভিতরে পুশ করা আছে, মানে এই জিনিসগুলো ওই থিমে পুশ করা থাকে, যার কারণে এই থিম দিয়ে যখন আপনি ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট চরম ভারী হয়ে যাবে। আমি একটু আগে দেখাইলাম না যে সাজগোজ বা হাবিজাবি, এই ওয়েবসাইটগুলো অনেক ভারী। সাজগোজ কেমনে করছে আমি জানি না, বাট বাংলাদেশে ম্যাক্সিমাম ওয়েবসাইট এই ধরনের বিভিন্ন প্রিবিল থিম দিয়ে করে ফেলে। আর প্রিবিল থিম দিয়ে করলে ওই যে বললাম যে জাস্ট আমি ইনস্টল দিব আর কাজ হয়ে যাবে, এটা 10 মিনিটে আমি মনে করেন যে এরকম ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমার 10 মিনিট লাগবে না বানাইতে। তো 10 মিনিটে আমি এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিব, তারপর ওটার পারফরমেন্স চেক করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, চরম লেভেলের খারাপ হবে, দেখা যাবে ওটা লোড হইতেছে না, প্রপারলি কাজ করতেছে না। তো বেসিক্যালি এটা কাজ করে না কেন? কাজ করে না ওই যে 4 লাখ লাইন কোড লোড হইতে তো অনেক সময় লাগে। সো এখানে আপনার উচিত ছিল কোনটা? উচিত ছিল আপনার দরকার শুধুমাত্র এই ওয়েবসাইট, মানে কিডসের, তাহলে কিডসের মাত্র 5,000 লাইন কোড আপনার এখানে থাকবে, আর কোনোটাই আসবে না। তাইলে এটা লাইট ওয়েট হইতো, পাতলা হইতো, সাইজ কম হইতো, ওয়েবসাইট ফাস্টার লোড হইতো, তাই না? সো বেসিক্যালি এইরকম
থিম দিয়ে যখন আপনি ওয়েবসাইট বানাবেন তখন এরকম ভারী হবে। ওয়ার্ডপ্রেসের ব্যাপারে যারা কমপ্লেন দেয় তারা বেসিক্যালি এই কারণে এই ভুলটা করে। সো আপনি এভাবে করতে পারবেন না, এটা করা ঠিক না। এভাবে করলে এত এত লাইন কোড লিখবেন, জেএস, তারপর হচ্ছে আপনার সিএসএস, এইগুলোর জন্য যেটা হয় আপনার ফেসবুকের ব্রাউজারে ওয়েবসাইটগুলো লোড হইতে অনেক সমস্যা হয়। আর এই সমস্যাগুলোর কারণে দেখা যায় আপনার কনভার্সনে হিউজ ইম্প্যাক্ট পড়ে সেলসে। সো এই কারণে আপনাকে স্মার্ট ওয়েতে ওয়েবসাইট বানাইতে হবে, পেজ বিল্ডার দিয়ে। আপনি একদম কাস্টম বানাবেন, এটা কোনো থিম ইউজ করবেন না। সো চলেন আমরা দেখাই কেমন এটা করবেন। প্রথমে যাব আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে দেখবো 3টা ডিফল্ট থিমস দেওয়া আছে, এগুলো সব আমরা ডিলিট করে দিব। জাস্ট ডিলিট, এগুলো সব কটা কী করবো, ডিলিট করে দিব, দরকার নেই। এখন এই একটা আছে, এটা আমরা ডিলিট করে দিব, এটা আমরা ইউজ করবো না। আমরা একটা থিম জাস্ট আমরা ইউজ করব, মানে থিম ছাড়া আপনি কাজ করতে পারবেন না, একটা থিম ইউজ করতে হবে। বাট ওই থিমের কোনো অংশ আমরা ইউজ করবো না, একটা বেসিক থিমের একটা জাস্ট বক্স, একটা স্ট্রাকচার দাঁড় করায় রাখবো। স্ট্রাকচারের ভিতরে কোনো কিছু নিব না। ওই উডমার্ট বা এই টাইপের থিম যেগুলো থিম ফরেস্ট থেকে কিনে আপনারা ইউজ করেন, ওটার ভিতরে একদম ফুল রেডিমেড সব জিনিস থাকে, জাস্ট আপনি ওটা কপি করে পেস্ট করে দেন। আমরা যেটা করব, আমরা কোনো থিম নিব না, আমরা জাস্ট একটা স্ট্রাকচার নিব, ওই স্ট্রাকচারের ভিতরে বাকি সব আমরা বানাবো, যা লাগবে তা বানাবো, যা লাগবে না তা আনবো না, আননেসেসারি কোনো কিছু আনবো না। সো এই জন্য জাস্ট একটা র্যান্ডম একটা থিম এখানে ইনস্টল করবো। অনেকগুলো নিতে পারেন, হ্যালো এলিমেন্টের অনেক ভালো, এক্সট্রা অনেক ভালো আছে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার এখানে একটা অপশন আছে মনে হয়, কই জেনারেট প্রেসও অনেক ভালো, ওশেন ডাব্লিউপিও ভালো। তবে আমি এক্সট্রাটা ইউজ করি, এক্সট্রার মধ্যে কিছু সুবিধা আছে, সো আমি এক্সট্রাটা ইউজ করতেছি, এক্সট্রা ফ্রি ভার্সনটা। সো এক্সট্রাটা ইনস্টল হচ্ছে, এটা একটা ফ্রি থিমস, এটা পেইড না, পেইডটা ইউজ করা দরকার নেই, পেইডটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট অ্যাক্টিভ। ওকে, সো এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমরা জাস্ট যেটা করবো, এই জিনিসটা আমরা চেঞ্জ করে ফেলবো, মানে যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ছিল 2024, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, সো ডিলিট হলো। এখন আমরা ওয়েবসাইটটা রিলোড দিলে দেখবো চেহারা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন এই ওয়েবসাইটের চেহারাটা দেখেন কেমন ছিল, এখন দেখেন রিলোড দিলেই চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাঙ্ক অন্যরকম হয়ে গেছে। সো বেসিক্যালি নতুন থিম লোড হয়েছে, এই থিমে কোনো কিছুই নেই, কিচ্ছু নাই, জাস্ট একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা আমরা স্ক্র্যাচ থেকে বানাবো, এটা কেমনে বানায় এটা আমি দেখব, এটা দেখানোর চেষ্টা করব। সো এটা বানানোর জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথমত ফর এক্সাম্পল আমি যাই একটু পেজে, একটা পেজ বানানোর জন্য চেষ্টা করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে আমরা পেজগুলো বানাবো, সরি একটা পেজে যাই, পেজে গিয়ে অ্যাড নিউ পেজ। আরে ভাই লোড হইস না, একটু তাড়াতাড়ি হ, আমার এখানে হচ্ছে মনে হয় নেট স্পিড ইস্যু করতেছে লাইভের কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হইতে পারে। সো আমার এখানে ওকে, আচ্ছা এটা ওপেন হয়েছে। আচ্ছা এইটা ওপেন হইলে একটা কাজ করেন, এই মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিউ একটা বিল্ডার, এই বিল্ডারে কাজ করতে অনেক অসুবিধা হতে পারে। আমি একটা কাজ করি, এটার খুব সিম্পল একটা, মানে আগের একটা পুরাতন তাদের একটা এডিটর আছে, ওই এডিটরটা অনেক ভালো। আমি প্লাগইন থেকে গিয়ে নিউ একটা প্লাগইন ইনস্টল করে নিই, তাহলে ইজি হবে। যে ক্লাসিক এডিটর, এটা জাস্ট ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করলে অনেক ইজিলি এই জিনিসপত্রগুলো হ্যান্ডেল করা যায়। জাস্ট আমি একটা প্লাগইন ইনস্টল দিছি। প্লাগইন বেসিক্যালি আপনার যে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ ইনস্টল দেন না বিভিন্ন দরকারে, অ্যালার্ম বা হাবিজাবি, এইগুলাই হচ্ছে বেসিক্যালি প্লাগইন, মানে বিভিন্ন অ্যাপস। সো আমি এই ক্লাসিক এডিটরে ইনস্টল দিয়ে আমি জাস্ট পেজে যাচ্ছি, পেজে গিয়ে অ্যাড নিউ পেজ মানে একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজ হতে পারে। সো পেজে গিয়ে আমি জাস্ট ধরেন একটা হোম পেজ নামে একটা পেজ বানালাম। হোম বানানোর পরে জাস্ট হচ্ছে এখানে এই দেখেন একটা অপশন আসছে, টেক্সটের অপশন। এখানে আপনি যা ইচ্ছা তা লিখতে পারবেন, যেটা লিখবেন সেটাই পেজ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা একটা কাজ করি, ধরেন সাজগোজের একটা পেজ আছে, এখানে দেখবেন সাজগোজের ধরেন এই যে রিফান্ড পলিসি, এই যে রিফান্ড পলিসি পেজটা ওরা কেমনে বানাইছে, এই জিনিসটা কেমনে বানাইছে, জাস্ট এটা কপি করবেন। আমি জাস্ট দেখানোর জন্য বোঝাচ্ছি। কপি করে আপনি যদি এখানে নিয়ে পেস্ট করে দেন, আমি একটা কাজ করি, আমি হোম পেজ না, আমি একটা কাজ করি, আমি নিউ পেজ বানিয়ে দেখাইতাম। আচ্ছা এটা আমি পাবলিশ দিই, আমি একটা নিউ পেজ বানিয়ে দেখাই, তাহলে ইজি হবে। জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আর এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সাজগোজ কী দিছে, সেম নাম দিয়ে দিই, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। সো এই পেজটা আপনি কেমনে বানাবেন এটা দেখাচ্ছি। জাস্ট এই পেজের নামটা এখানে বসাইলাম, দিয়ে জাস্ট পাবলিশ দেওয়ার পরে আমি যদি এই পেজটা ভিজিট করি, যে ভিজিট পেজ, তাহলে দেখবেন এটা কিন্তু হয়ে গেছে। খেয়াল করছেন, দেখছেন খুব ইজি, কোনো কোড লেখা লাগে নাই, ইজিলি আমি এরকম পেজ বানায় ফেললাম। মানে টেক্সট, আমি যা টেক্সট বসাবো সেটাই আমার ওয়েবসাইটে শো করবে। সো এরকম পেজ আপনি খুব ইজিলি বানাইতে পারেন আপনার মতো করে। আপনি লেখা বড় করবেন, লেখা ছোটো করবেন, ইমেজ বসাবেন, এগুলা খুব ইজি, আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট যখনই আসবে গ্রিড বানাবেন, তখন ব্যাপারটা কমপ্লেক্স। এই গ্রিড আপনি কেমনে বানাবেন, যেমন ধরেন আমরা ওই যে কী বলে
গিফট গার্ডেন, হ্যাঁ, ধরেন গিফট গার্ডেনটা আমি একটু ওপেন করি। এই যে গিফট গার্ডেন, এই যে গ্রিড, এটা আপনি কেমনে বানাবেন? এই জিনিসগুলো বানানো তো কঠিন জিনিস, দেখছেন? এই জিনিসগুলো কিন্তু আপনি ইজিলি বানায় ফেলতে পারবেন না। মানে এইগুলা বানাইতে গেলে আপনি ওই যে ধরেন জাস্ট লিখবেন আর হয়ে যাবে, সেটা এমন না। সো এইগুলা বানাইতে গেলে আপনাকে কোনো একটা মানে HTML CSS দিয়ে বানাইতে হবে। এখন HTML CSS ওয়ার্ডপ্রেসের প্রয়োজন হয় না, কিছু পেজ বিল্ডার আছে যেগুলো দিয়ে করা যায়। পেজ বিল্ডার হচ্ছে কিছু প্লাগইন, ওই প্লাগইন দিয়ে আপনি অ্যাডভান্স কাস্টমাইজেশনগুলো করতে পারবেন। মানে সহজ কথা, যদি আপনার প্যারাগ্রাফ টাইপের কিছু পেজ বানাইতে হয়, সেটা আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্লাসিক এডিটর দিয়ে বানাতে পারবেন। জাস্ট আপনি পেজের নাম দিবেন, পেজের ডেসক্রিপশনে কিছু একটা লিখবেন, তাহলে পেজ বানানো হয়ে যাবে। বাট যদি আর কমপ্লেক্স কিছু করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। ওটার নাম হচ্ছে, অনেকগুলা পেজ বিল্ডার আছে, আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন প্রচুর। WP বেকারি আছে, তারপরে এলিমেন্টর আছে, তারপরে আপনার ফিউশন বিল্ডার আছে, আরও বহুত আছে, DB বিল্ডার আছে। তো এর মধ্যে এলিমেন্টর হচ্ছে সবচেয়ে পপুলার। সো আপনি এলিমেন্টরটা ইনস্টল করতে পারেন। জাস্ট এখানে পপুলার সেকশনে গেলেই পাবেন, ফিচার থেকে পপুলার সেকশনে প্রথমটাই পাবেন এলিমেন্টর। জাস্ট এলিমেন্টরটা আমি ইনস্টল করতেছি, ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভেট। ওকে, সো এই এলিমেন্টরটা অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখছেন? এলিমেন্টর অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এই এলিমেন্টর দিয়ে কী করা যায় সেটা একটু দেখব। ফর এক্সাম্পল, হোম পেজটা এলিমেন্টর দিয়ে আমরা এডিট করতে চাই। সো এডিটে ক্লিক করলাম, দেন এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা দেখব এখানে কী করতে পারি আমরা। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে দেখবেন এটা ওপেন হবে, একটু সময় নেবে এটা লোড হইতে, মানে এটা এলিমেন্টরে পেজ বিল্ডারে ওপেন হবে। ওকে, এটা ওপেন হয়েছে, আমি জাস্ট এটা কেটে দিচ্ছি। ওকে, এটা এলিমেন্টার পেজ বিল্ডার ওপেন হয়েছে। এখন বাম পাশে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলা উইজেট আছে। এই যে এইখানে দেখবেন প্রচুর উইজেট আছে। এই উইজেটগুলো ব্যবহার করে করে আমরা বিভিন্ন ডিজাইন আমরা করতে পারবো। যেমন ধরেন একটা হেডলাইন বসাইতে চাই, হেডলাইনটা কী করবো, জাস্ট এখান থেকে টান নিয়ে যদি আমরা দিই, এখানে একটা হেডলাইন চলে আসবে। আমি এখানে যা ইচ্ছা তা লিখতে পারবো। যেমন আমি লিখতে পারি নিউ প্রোডাক্ট। তো নিউ প্রোডাক্ট এখানে চলে আসছে কিন্তু। সো এই নিউ প্রোডাক্ট লেখাটাকে আমি মাঝে নিতে পারবো, খুব ইজি। জাস্ট এখানে আমি ক্লিক করব, ক্লিক করে যাবো স্টাইলে, স্টাইল থেকে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার করে দিব, সেন্টারে চলে আসবে। আমি চাই এটা কালার চেঞ্জ করতে, পসিবল। এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে যে কালার নিব ওই কালার চলে আসবে, দেখছেন? কালার চলে আসছে। সো আমি যা যা করতে চাই সব আমি করতে পারবো। আমি চাই এটার ফন্ট চেঞ্জ করতে, পসিবল। দেখেন আমি কিন্তু এই ফন্টের সাইজ বড় করতে চাই, এই যে বড় হচ্ছে, ছোটো হচ্ছে। আমি আমার মতো করে বড় ছোটো করতে পারবো। একটা সিঙ্গেল লাইন কোড আমার লেখা লাগবে না, আমি আমার মতো করে কাস্টমাইজ আমি করতে পারবো। তারপর ধরেন আমি এখানে চাচ্ছি যে ফন্টের স্টাইল চেঞ্জ করতে, পসিবল। দেখেন মানে ফন্ট চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? ফন্ট চেঞ্জ হচ্ছে। ধরেন আমি এখানে পপিন্স দিই, সো এখানে পপিন্স ফন্ট চলে আসছে। তারপর আমি এটাকে বোল্ড করতে পারবো, এই যে দেখেন একেবারে মোটা হয়ে গেছে। আমি চাইলে এটা একেবারে একদম থিন করতে পারবো, চিকন করতে পারবো। মানে এভরিথিং পসিবল। এখানে আপনি জাস্ট এখানে করবেন, এটার ইম্প্যাক্ট আপনি এখানে দেখতে পারবেন। এটা আমি কী দিয়ে করলাম? একটা পেজ বিল্ডার দিয়ে করলাম। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে গিয়ে আপনি ধরেন লাইন হাইট বাড়ানো কমানো এগুলো সব করতে পারবেন। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা জিনিসপত্র আপনি এখানে করার সুযোগ আছে। এখানে গিয়ে আপনি আপার কেস লোয়ার কেস এগুলো কন্ট্রোল করতে পারবেন। এগুলো সবই করা যায় এখানে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ফিচার আপনারা এখানে দেখবেন কী কী করার প্রয়োজন আছে। সো এগুলো ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা তো আমি একটা বেসিক জিনিস দেখাইলাম। হ্যাঁ, সো সরি, আমি একটা কাজ করি, এটা মনে হয় আপার কেসটা আমি টাইপোগ্রাফিতে গিয়ে লোয়ার কেসটা চেঞ্জ করে ডিফল্ট করে দিই। ওকে, সো এটা কিন্তু আমি করলাম। হ্যাঁ, এখন আমি যদি চাই এখানে ভিডিও প্লে করতে, মানে যদি কোনো ভিডিও আনতে চাই, পসিবল। জাস্ট এখানে ভিডিও উইজেটটা নিয়ে এখানে ছেড়ে দেন, দেখেন একটা ভিডিও চলে আসছে। সো এখানে এনে আপনি যে ভিডিও দিবেন ওই ভিডিও প্লে হবে। আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও শো করাতে চান, ওটা পসিবল। জাস্ট এখানে আপনি ভিডিওর লিঙ্ক বসায় দেন ইউটিউবের, তাইলে ওটা প্লে হওয়া শুরু হবে। আপনি যে কোনো লিঙ্ক এখানে দিতে পারবেন, দিয়ে এখানে কন্ট্রোল অটো প্লে ওপেন করতে পারবেন, মিউট করে রাখতে পারবেন, প্লেয়ার কন্ট্রোল, এভরিথিং পসিবল। সো আপনি যদি এখানে যাওয়ার পরে মনে করেন যে আমি কিছু ইমেজ বসাইতে চাই, পসিবল। জাস্ট এখান থেকে ইমেজটা নিয়ে ছেড়ে দেন, এখানে আপনি যে ইমেজ বসাবেন সেই ইমেজে কাজ করবে। আপনি এখানে যে কোনো টাইপের ইমেজ আপনি দিতে পারেন। আমি জানি না আমার এখানে কোনো ইমেজ আছে কি না, ধরেন আমার কাছে এই ইমেজটা আমি দিয়ে দিলাম। সো এই ইমেজটা এখানে চলে আসছে, আসার পরে আমি জাস্ট এখান থেকে এখানে নামটাম দেওয়া লাগে, আপনি দিয়ে নিন, এসইও ফ্রেন্ডলি হয় তাহলে। জাস্ট আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে দেখবেন যে এখানে দেখছেন ইমেজ কিন্তু চলে আসছে। সো আমি আমার মতো করে পুরো জিনিসটা আমি ম্যানেজ করতে পারবো। সো আমি মনে করেন যে এখানে একটা ইমেজ দিছি, আমি চাইলে একই লাইনে 3টা ইমেজ বসাতে পারবো, যেটা কিন্তু এমনিতে পসিবল ছিল না। এটা কীভাবে করবো? ফর এক্সাম্পল, এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমি এখানে স্ট্রাকচার সিলেক্ট করতে পারি।
বিভিন্ন স্ট্রাকচার সিলেক্ট করতে পারবো যে আমি মানে কয়টা কলাম নিতে চাই, কয়টা রো নিতে চাই, এটা সিলেক্ট করতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি এখানে 2টা নিতে, সো এখানে 2টা অপশন চলে আসছে। এই 2টার ভিতরে আমি 2টা ইমেজ চাইলে দিতে পারি। যেমন ধরেন এখান থেকে আমি জাস্ট একটা ইমেজ এখানে দিলাম এবং আরেকটা ইমেজ আমি দিচ্ছি না, অন্য বইতে দেখাচ্ছি। এটা চুজ ইমেজ অ্যান্ড সিলেক্ট ইমেজ দেন সিলেক্ট, এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে। সো এই ইমেজটা চাইলে আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিতে পারি। সো দেখেন 2টা চলে আসছে। সো এইভাবে আপনি অ্যাডভান্স ওয়েতে আপনি এগুলা ডিজাইন করতে পারবেন। একটা ওয়েবসাইটে থাকে কি, একটা ওয়েবসাইটে কিন্তু খুব বেশি কিছু থাকে না। যেমন আমি একটু দেখাই, এটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে দেখায়। দেখেন আমাদের এই ওয়েবসাইটে আছে কি, এটা হচ্ছে একটা ইমেজ, আমরা এখানে একটা ইমেজ বসাইছি, এখানে একটা বাটন বসাইছি। এই বাটন কেমনে বসাবেন, একটা বাটন বসাই দেখাই আপনাদেরকে। সো ধরেন আমার একটা বাটন, এই যে নিচে একটা বাটন বসানো দরকার। সো সিম্পল, জাস্ট আমি একটা গ্রিড নিয়েছি। গ্রিড নেওয়ার পর এখান থেকে একটা বাটনের উইজেটটা আমি নিয়ে আসবো। এই যে বাটন উইজেটটা এখানে আনলাম। বাটনটা ছোটো আছে এখানে, ধরেন আমি বাটনে চাচ্ছি যে সাপোজ হচ্ছে লার্ন মোর, এই নামে একটা বাটন বানালাম। বাটনের ইউআরএল লিঙ্ক আপাতত এটাই রাখলাম, বা আমি ধরেন এই লিঙ্কটাই দিতে চাই। কোন লিঙ্কটা দিতে চাই, ধরেন এই লিঙ্কটা আমি এখানে দিতে চাই। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আমি এই লিঙ্কটা বসাইলাম, আর এই জায়গায় আমি দিয়ে দিই ফর এক্সাম্পল জয়েন বিজনেস ওয়ার্কশপ। ওকে, সো আমরা এখানে এটা দিলাম। দেওয়ার পরে এখন এই বাটনটাকে আমার কাস্টমাইজ করা দরকার। যেমন ধরুন আমি মিডিয়া নিতে পারি, যে মিডিয়া আসছে, আমি এখন বাটনটাকে বড় ছোটো করতে পারি, যে এখান থেকে মিডিয়াম করতে পারি, এখান থেকে লার্জ করতে পারি। আমি বাটন কাস্টমাইজ করতে পারছি, বাটনের কালার চেঞ্জ করতে পারি। এই যে এখানে গিয়ে আমি বাটনের কালার চেঞ্জ করে ফর এক্সাম্পল বাটনের কালার আমি এখানে এরকম ব্লু করতে পারতেছি। ধরেন আমি যে এরকম কালার করে দিলাম। তারপরে বাটনের টেক্সট চেঞ্জ করতে, সব এভরিথিং চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমি যদি এটাকে আপডেট দিই, আপডেট দিলে কিন্তু আমি এটা অ্যাক্সেসও করতে পারবো। যেমন ধরেন আমি এই ওয়েবসাইটটা এখানে আমি ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করলে এটা এখানে আসতেছে না, এই হোম পেজে এটা আসতেছে না। এটা কেন আসতেছে না? বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে আপনি ওয়েবসাইট বানানোর পরে বলতে হয় যে কোনটা আপনার হোম পেজ হবে। এটা কেমনে করে, এটা সেটিংসে যেতে হয়, সেটিংস থেকে যেতে হয় হচ্ছে রিডিং, সেটিংস থেকে রিডিং, এখানে আসার পরে বলতে হয় ইউর হোম পেজ ডিসপ্লে, এখানে গিয়ে কনফিগারেশনটা ওপেন করতে হয়। অ্যাস্থেটিক পেজ, এখানে যে হোম পেজটা সিলেক্ট করতে হয়, যেমন হোম পেজ হচ্ছে আমার এটা। দেন সেভ চেঞ্জেস। বাই দ্য ওয়ে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, অবশ্যই যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোডে থাকবে, এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ করে রাখবেন, মাস্ট। এটা করতেই হবে। কেন করতে হবে? কারণ আপনার ওয়েবসাইট গুগলের বট আইসা ক্রল করে ফেলবে যখন আন্ডার ডেভেলপমেন্টে থাকবে। তখন সে যদি এটা দেখে ফেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ, তাহলে আপনার ওয়েবসাইট সম্পর্কে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে যাবে। তখন আপনার ওয়েবসাইট দেখা যাবে আপনি সুন্দর করে সাজাইছেন, বাট সে ওই পুরাতন জিনিসই ধরে রাখছে। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন খুবই ম্যাটার করে। ধরেন আমি বাসায়, আমি এই যে এখন লাইভে আসছি, যদিও আমি ক্যাজুয়ালি চলে আসি, ধরেন আমি এখন বাসায় আমি বসে আছি, হয়তো লুঙ্গি বইরা বসে আছি বা অন্যভাবে বসে আছি। সো এই অবস্থায় যদি আমার কোনো একজন গেস্ট বা কেউ যায় আমাকে দেখে ফেলে, তাহলে ইমপ্রেশন খারাপ। কিন্তু আমি যখন বাইরে কারোর সামনে যাই আমি কিন্তু সেজে গুজে যাই, তাই না? সো এটা মেকশিওর করতে হবে ওয়েবসাইটের এটাতে দরজা লক করে রাখা। মানে আপনি দরজা ওপেন করে রাখতে পারেন না যখন আপনি ক্যাজুয়াল অবস্থায় থাকেন। আপনার ওয়েবসাইট ক্যাজুয়াল অবস্থায় আছে, এই অবস্থায় আপনি দরজা, মানে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোডে আছে, এই মোমেন্টে দরজা অফ করে রাখতে হবে যেন বাইরের লোক এসে না দেখতে পারে। সো যখন আপনি কমপ্লিট তখন আপনি দরজা খুলে দিবেন যে আসো এখন গুগল তুমি এসে দেখে যাও। বা গুগল না দেখলে গুগলের ডাইকা এনে দেখাবেন, গুগলের ডাইকা এনে দেখানো যায়, গুগলের সার্চ কনসোলে গিয়ে আপনি নিজে অ্যাড করে দিয়ে আসবেন। সো এই কারণে অবশ্যই এটা অফ করে রাখবেন, নাইলে গুগল আপনার পারমিশন ছাড়াই ওয়েবসাইট ক্রল করে নিয়ে যাবে এবং আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে। ওকে, সো এই জিনিসটা আমরা করলাম। করার পরে এখন যদি আমরা একটু রিলোড দিই, কই জানি পেজটা, এই যে এখানে মনে হয় এই এখন দেখছেন এখন কিন্তু হোম পেজে এটা লোড হয়ে গেছে। এই যে নিউ প্রোডাক্ট, তারপরে ভিডিও, এই দেখছেন এগুলো কিন্তু চলে আসতেছে, প্রত্যেকটা বিষয় এখানে চলে আসতেছে। হ্যাঁ, এই জয়েন ওয়ার্কশপ, এখন জয়েন ওয়ার্কশপে আপনি চাপ দেন, চাপ দিলে দেখেন ওই লিঙ্কে চলে আসছে। সো এই পুরা প্রসেসগুলো এইভাবে করে আর কি। সো এটা হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি আমি দেখালাম যে কীভাবে আপনার ওয়েবসাইটে ডিজাইন করবেন। এখন আমি এখানে দেখাচ্ছিলাম যে এখানে হচ্ছে একটা লোগো, একটা ইমেজ, তারপরে এটা হচ্ছে একটা বাটন, এখানে হচ্ছে এগুলো টেক্সট, এই টেক্সটগুলোতে আপনারা বসিয়ে দিয়ে পারবেন ইজিলি। এটা হচ্ছে একটা ভিডিও, মানে এটা ওই যে আমি ভিডিও বসাইছি, এটা ওই ভিডিওটা, এটা একটা ভিডিও, আপনি এইভাবে ভিডিও বসাতে পারবেন। তারপরে এটা বাটন, তারপর এটা হচ্ছে একটা টেক্সট, এইটা হচ্ছে একটা ইমেজ, এই যে এটা ছবি, এটা হচ্ছে একটা ছবি, আর এগুলো হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সট। এই প্যারাগ্রাফ টেক্সট কেমনে বসাবেন একটু দেখাই দিই। প্যারাগ্রাফ টেক্সট বেসিক্যালি আপনি বসাবেন হচ্ছে এখানে গিয়ে জাস্ট হচ্ছে
একটা কাজ করি, প্যারাগ্রাফ টেক্সটটা আপনি উইজেট থেকে যে টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরে গিয়ে আপনি যা লিখবেন তাই হবে। যেমন ধরেন আমি এই জিনিসটা চাচ্ছি নিতে, কন্ট্রোল সি কপি, তারপরে জাস্ট কন্ট্রোল ভি, এটা দিলে এই যে প্যারাগ্রাফ টেক্সটটা চলে আসছে। এখন এটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, আপনি চাইলে এটা পুরোটা ধরে বোল্ড করতে পারেন, আপনি চাইলে এগুলোকে ইটালিক করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে সাজাবেন। সো চাইলে এই পুরা জিনিসটা যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে এটার কলামের গ্যাপ আপনি কমায় ফেলতে পারেন, আরও অনেক কিছু করা যায়। এটা করতে অনেক সময় লাগবে, এগুলো অ্যাডভান্স টপিক আমি দেখাচ্ছি না, বাট প্রসেসটা বলতেছি যে এগুলা ইজি, এগুলা কমপ্লেক্স না, আপনি করতে পারবেন। তারপর আর কি আছে এখানে, এখানে বাটন আছে, এই যে এখানে কিছু কোর্স আছে, এই কোর্সগুলো কি, এগুলো হচ্ছে ছবি, তারপরে এটা হচ্ছে একটা টেক্সট, এটা হচ্ছে আরেকটা টেক্সট। সো এই মানে একটা ওয়েবসাইটের ছবি আর টেক্সট আর ভিডিও এগুলো ছাড়া কিচ্ছু নেই। সো এই জিনিসগুলো সুন্দর করে আপনি কিন্তু সাজায় করে ফেলতে পারবেন। যে এখানে কি মানে ওয়েবসাইটে কী কী পাবেন, এখানে কি উইনিং প্রোডাক্ট, এগুলো একটা টেক্সট, এটা একটা হেডিং টেক্সট, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন। তারপরে এই যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা একটু অন্য ওয়েতে করছি, অন্য ওয়েতে বলতে অন্য কিছু টুলসের হেল্প নিয়ে করছি। সো এই জিনিসটা আমি এক্সপ্লেন করতে। সো বেসিক্যালি একটা ওয়েবসাইট আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন, একটা কোম্পানির ওয়েবসাইট। বাট যখন আপনি চাবেন যে একটু অ্যাডভান্স কাজ করতে, তখন আপনার কিছু প্রিমিয়াম জিনিসপত্রর প্রয়োজন হবে। প্রিমিয়াম জিনিসপত্র কি, যেমন আমি একটা উদাহরণ দিই। ধরেন আমরা এই যে ফর্মটা বানাইছি, যেটা ফর্ম বানাইছি না, এই ফর্ম যদি আপনি বানাইতে চান তাইলে আপনি এটা বানাইতে পারবেন না। এই যে ফর্ম, আপনার নাম ঠিকানা এগুলো নিয়ে যেটা লিড ফর্ম বানাইছি আমরা, এই ফর্ম আপনি বানাইতে পারবেন না। কিভাবে? ফ্রিতে। ধরেন আমি এই ফর্মটা এখানে বানাতে চাইতেছি, তাহলে এই ফর্মটা বানাইতে হইলে এখানে একটা অপশন আছে, দেখবেন নিচের দিকে আসেন, এই যে ফর্ম দেখছেন, এই ফর্মটা কি পেইড, খেয়াল করছেন, এটা একটা পেইড, এটা একটা পেইড প্লাগ ইন। সো এটা আপনি এখানে আনতে চান, দেখবেন আসবেন এই যে আপগ্রেড নাও, বলতেছে কিনো, মানে এলিমেন্টার তো ফ্রি প্লাগ ইন দিয়ে অনেক কিছু করতে দিচ্ছে সে। এই যে এই বেসিকে আপনার 8-10টা উইজেট দিছে, আর প্রিমিয়ামে বহু জিনিসপত্র আছে। বেসিক্যালি আপনার যেগুলো দরকার লাগবে এগুলো সবগুলোই প্রিমিয়ামে, ফ্রিতে তেমন কিছুই নেই। তারা বেসিক্যালি প্রিমিয়াম মডেলে চলে, তারা এত টাকা খরচ করে $1 মিলিয়ন খরচ করে তারা প্লাগ ইন বানাইছে, ওটা তো ফ্রিতে আপনাকে ইউজ করার জন্য না। সো ওটা পেইড ভার্সন কিনে আপনাকে ইউজ করতে হবে। মানে একটা ওয়েবসাইট বানাতে গেলে যে কস্টিং যায়, এলিমেন্টার ফ্রি দিয়ে বেসিক জিনিস, ওই যে ইমেজ টেমে যেগুলো করছি ফ্রি দিয়ে করে ফেলছি। বাট যখনই আমি ফর্ম বানাতে যাব পেইড। তারপরে ধরেন আমি আরেকটা জিনিস দেখাই, কনভার্টের ওয়েবসাইটে একটু যাই। ধরেন এখানে একটা স্লাইডার লোড হচ্ছে মনে হয় এখনও, আরে কি বড় ওয়েব দিয়ে রাখছে মনে হয়, অনেক বড় ইমেজ দিয়ে রাখছে মনে হয় ওয়েবসাইট, এগুলো লোড হয়ে গেছে, ওটা এখনও লোড হচ্ছে না, অথবা আমার এখানে নেট স্লো, দুইটা থেকে একটা হইতে পারে। হ্যাঁ, এটা দ্রুত ওপেন হচ্ছে, প্রোডাক্ট দ্রুত ওপেন হচ্ছে, বাট আচ্ছা এটা মনে হয় সে এই স্লাইডারে ইমেজ মনে হয়, ওকে স্লাইডার ইমেজ আসছে, ওকে। সো এই যে ইমেজ মনে হয় অপটিমাইজ করে দেয় না, ওকে। সো এইখানে যে ইমেজটা আছে, এই যে ইমেজটা স্লাইডার, এটা তো একটা ওয়েবসাইটে কমন জিনিস, কিন্তু এইটা আপনি ফ্রিতে পারবেন না। আপনি এখানে যান, যেখানে একটা অপশন আছে স্লাইড, একটু নিচে নামলেই পাবেন। স্লাইড কই রে ভাই, স্লাইড ক্যারাসল, এখানেই আছে স্লাইড, এই যে স্লাইড, মানে ওই জিনিসটা যদি আপনি বানাতে চান, এটা ওয়েবসাইটে মাস্ট এটা লাগবে, এটা বানাতে হলে পেইড লাগবে, ফ্রিতে এটা হবে না, কোনোভাবেই পসিবল না। সো বেসিক্যালি আপনাকে পেইডে যাইতেই হবে, আদারওয়াইজ হবে না। একটা ওয়েবসাইট বানালে এগুলোই মূলত খরচ, আদারওয়াইজ কিন্তু খরচ নাই। সো এই খরচগুলা কোন কোন জায়গায় হয় আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন হচ্ছে আপনাকে যেতে হবে এলিমেন্টরের ওয়েবসাইট। আমি একটা কাজ করি, আমি একটু এই আননেসেসারি ট্যাবগুলো আমি কেটে দিই, যেগুলো আমার দরকার নেই, এই ট্যাবগুলো আমি একটু কেটে দিই, তাহলে আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাতে পারবো। ওকে, সো এখানে একটা কিছু ইম্পর্টেন্ট প্লাগ ইন আমি দেখাই আপনাদেরকে, যেগুলো মোটামুটি একটা ওয়েবসাইটে প্রয়োজন হয়। সো এখানে আমি লিস্ট করে রাখছিলাম। সো প্রথমটা হচ্ছে এলিমেন্টর, এটা হচ্ছে এলিমেন্টরের ওয়েবসাইট। এলিমেন্টর মূলত ফ্রিতে আপনি এটা একটা ভার্সন পর্যন্ত ইউজ করতে পারেন, বাট পুরোটা হচ্ছে পেইডে যদি আপনি আসেন, তাইলে এই যে এই অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটের জন্য যদি আপনি লাইসেন্স নিতে চান, তাহলে 1 বছরের জন্য $60 দিতে হবে, $59 দিয়ে 1 বছর আপনি ইউজ করতে পারেন একটা ওয়েবসাইটে। যদি আপনি 3টা ওয়েবসাইটে নিতে চান $99, যদি আপনি 25টা ওয়েবসাইটে নিতে চান তাহলে $199, যদি আপনি 1000 ওয়েবসাইটে নিতে চান তাহলে $400 মতো। সো বেসিক্যালি লাইসেন্স মানে ওরা একটা থিম দিবে, দেওয়ার পরে ওটা আপনাকে পেইড ভার্সনের লাইসেন্সটা আপনাকে নিতে হবে, নিয়ে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। সো এটা তো একটা বললাম। এরকম কাজ করতে গেলে আপনার অনেকগুলা প্লাগ ইন দরকার হবে একটা ওয়েবসাইট বানাইতে গেলে। যেমন ধরেন আপনার এটা একটা প্লাগ ইন আছে কার্ট ফ্লো, এটা হচ্ছে আপনার অনেক ইম্পর্ট্যান্ট, মাস্ট লাগে। মানে আমি বলতেছি যে প্লাগ ইনগুলা
আপনার লাগবেই লাগবে একটা ওয়েবসাইট বানাইতে গেলে, এগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে কী করবো আমরা, এলিমেন্টর দিয়ে পেজ ডিজাইন করবো। আমাদের যে ওয়েবসাইটটা ডিজাইন করবো এটা পুরোটা এলিমেন্টর দিয়ে করে। তারপরে কার্টফ্লো দিয়ে কী করে, কার্টফ্লো দিয়ে ওয়ার্ডপ্রেসের যে চেকআউট পেজটা আছে এটা কিন্তু দেখতে খুব বিশ্রী, ভালো না, খুবই ফাউল একটা চেকআউট পেজ। ওই চেকআউট পেজটারে স্মুথ করতে হয়। চেকআউটটা খুব ইম্পর্টেন্ট ই কমার্সে। আপনার চেকআউট পেজ যদি হিবিজিবি থাকে তাহলে কিন্তু কনভার্সন অনেক ড্রপ করে। সো এই জন্য চেকআউট পেজটাকে একেবারে কাস্টমাইজ করে ফেলা যায়। যেমন ধরেন আমাদের চেকআউট পেজ তো মনে হয় আমাদের চেকআউট পেজ তো অলরেডি আমি দেখাইছি, আমাদের চেকআউট পেজ কিন্তু অনেক স্মুথ, অনেক ভালো। সো ওই চেকআউট পেজটা যেমন আমি কোনটা থেকে দেখাইছিলাম জানি, একটা মিনিট, চেকআউট পেজ দেখাইছিলাম তো এতে আছে মনে হয় না, গিফট গার্ডেনে, হ্যাঁ গিফট গার্ডেন, ওকে গিফট গার্ডেনের চেকআউট পেজটা দেখেন। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো, বাট অর্ডার নামে ক্লিক করলে গিফট গার্ডেন এই দেখেন চেকআউট পেজটা দেখছেন। মানে আজাইরা কোনো ইনফরমেশন নাই, খুব সিম্পল, জাস্ট হচ্ছে নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ঠিকানা অ্যান্ড প্লেস অর্ডার। কিন্তু আপনি অন্যগুলোতে যান, যা দেখেন এখানে হাবিজাবি অভাব নাই। ওয়ার্ডপ্রেসের চেকআউট পেজ দেখতেও কেমন জানি লাগে। আর মোবাইল ভিউটা খুব ম্যাটার করে এখানে। এই যে মোবাইল ভিউটা দেখেন কত সুন্দর, মানে অ্যাকচুয়ালি তো মোবাইল ভিউটা ইম্পর্টেন্ট। মোবাইল ভিউটা দেখেন কত সুন্দর, একদম স্মুথ, মানে কোনো প্যারা নাই, জাস্ট ইজিলি হয়ে যাচ্ছে। সো আপনি অন্যান্য ওয়ার্ডপ্রেসের চেকআউট দেখবেন খুব ফাউল। সো এই চেকআউট পেজ কাস্টমাইজ করার জন্য আপনাকে এই কার্টফ্লোটা লাগবে। নট অনলি চেকআউট পেজ, এখানে আপসেলিংয়ের ব্যাপার স্যাপার আছে, অনেক ফ্লো সেট আপ করা যায়। কারণ এই প্রোডাক্টটা সে নিছে, এটার সাথে আপনি আরেকটা প্রোডাক্ট আপসেল দেখাতে যাচ্ছেন, এগুলো কার্টফ্লো দিয়ে করা যায়। সো কার্টফ্লো ই কমার্সে মাস্ট লাগবে, আদারওয়াইজ আপনি প্রচুর রেভিনিউ হারাবেন। তারপরে হচ্ছে আপনার এখানে একটা অপশন আছে WP রকেট, এটাও মাস্ট নিডেড একটা প্লাগইন। এলিমেন্টর লাগবেই, আপনি যে কোনো ওয়েবসাইট বানান এলিমেন্টর ছাড়া পারবেন না। কার্টফ্লো ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে লাগবেই লাগবে, এটা ইগনোর করার সুযোগ নেই। তারপরে WP রকেট, এটা খুবই ইম্পর্টেন্ট। WP রকেট দিয়ে বেসিক্যালি কী করে, WP রকেট হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড আপ করে দেয়। সো এই ওয়েবসাইটে যে স্পিড আপ করে, আমি একটু বুঝাই ব্যাপারটা তাহলে বুঝবেন। ধরেন আপনার 100টা, ধরেন সরি ফর এক্সাম্পল 1000 লাইন ডাটা আছে। আপনার ডাটাগুলো কী হয়, মানে আপনি একটা প্রোডাক্ট দেখতে চাইতেছেন, মানে এই যে প্রোডাক্টটা, হ্যাঁ আমি ধরেন এই প্রোডাক্টটা এখানে চাপ দিছি, ইউজার এখানে এসে যখন চাপ দেয় তখন এটা ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট থ্রো হয়। এই রিকোয়েস্টটা যায় কোথায়, ব্যাকএন্ডে। ব্যাকএন্ড এটাকে থ্রো করে ডেটাবেজে। ডেটাবেজে ধরেন আপনার 1000 লাইন, 1000টা প্রোডাক্ট আছে, ওই 1000 থেকে 850 নাম্বার যে প্রোডাক্টটা ওইটা ধরেন এইটা, তো ওই 850 নাম্বার প্রোডাক্টটার ডেটা এখান থেকে তোলে, ইমেজ, নাম, দাম, এগুলো সব পিক করে। এটা তুলে নিয়ে সে দেয় হচ্ছে ডাটাবেস কাকে দেয়, ব্যাকএন্ডকে। ব্যাকএন্ড এটা পাঠায় হচ্ছে ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ড এটা প্রসেস করে ইউজারের সামনে শো করে। এই যে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই পুরা জার্নিটা ঘটছে, হয়তো মিলি সেকেন্ডে হয়ে গেছে, বাট এই পুরা প্রসেসটা এই মানে এই কিছু সময়ের মধ্যে হয়েছে। আমার থেকে একটা রিকোয়েস্ট গেছে, আমি কোন প্রোডাক্ট দেখতে চাই, এটা গেছে ব্যাকএন্ডের কাছে, মানে ফ্রন্ট এন্ড পাঠাইছে ব্যাকএন্ডে, ব্যাকএন্ড পাঠাইছে ডেটাবেসে, ডেটাবেস থেকে এটা পিক করে এনে ফ্রন্ট এন্ডকে দিছে, ফ্রন্ট এন্ড এটাকে প্রসেস করে আমার সামনে দেখাইছে। সো এই যে এত ঘটনা ঘটলো, এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্লো হয় কেন, স্লো হওয়ার মেইন কারণ হচ্ছে ধরেন যদি ক্যাশিং টেকনোলজি অ্যানাবল না থাকে ওয়েবসাইটে, তাইলে আপনার এই ইস্যুটা ক্রিয়েট হয়। মানে ওই 855 নাম্বার পেজ থেকে প্রোডাক্ট আইনা প্রসেস করে দিতে কিন্তু সময় লাগে, তাই না? সো এইটা মানে আমি একটা র্যান্ডম নাম্বার বলছি বাই দ্য ওয়ে। এখন এইটার একটা সহজ সলিউশন হচ্ছে আপনি ক্যাশিং টেকনোলজি যদি অ্যানাবল করেন তাহলে এটা হবে না। কেমনে হবে না, ব্যাপারটা হইতেছে যে প্রোডাক্টগুলো বেশি বেশি মানুষ দেখে, মানে ধরেন একটা ওয়েবসাইটে সব প্রোডাক্ট মানুষ দেখে না, যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি মানুষ দেখতেছে এইগুলা আপনার সামনে আয়না দেয়। কেমনে, একটা উদাহরণ দিই। ধরেন আপনার 5টা প্রোডাক্ট বেশি মানুষ দেখতেছে, এইগুলো সে কী করে, আমি জাস্ট প্রসেসটা বোঝানোর জন্য, ডেভেলপমেন্ট এটা এইভাবে কাজ করে না, আমি জাস্ট থিওরি বোঝানোর জন্য বলতেছি। এটার ডেটাবেস থেকে আগে থেকেই, ধরেন যে প্রোডাক্টগুলো বেশি বেশি দেখা হয় এগুলো ডেটাবেস থেকে আগে থেকেই বের করে কুইরি করে আগেই বাইরে রেখে দেয়। সো যখন ফ্রন্ট এন্ড থেকে আপনি ক্লিক দেন যে এই প্রোডাক্ট আমার লাগবে, তখন সে কী করে, এটাকে চেক করে যে এটা কি বাইরে আছে কি না, যদি বাইরে থেকে ইনস্ট্যান্ট দিয়ে দেয়, আর যদি বাইরে না থাকে তাহলে সে ডেটাবেসে গিয়ে কুইরি করে আনে। সো যেগুলো আপনার ডেটাবেসে কুইরি করা না লাগে না সেগুলো তো আপনার হাতেই রেডি, সেই ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দিচ্ছে, আর যেটা কুইরি করা লাগে সেটা সময় লাগে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আরেকটা উদাহরণ দিই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, বা মানে আমি আপনার ডেস্কটপ দিয়ে একটা উদাহরণ দিই। আপনার ডেস্কটপে ধরেন বিভিন্ন ফোল্ডারের ভিতরে, ধরেন 10টা ফোল্ডারের ভিতরে আপনার মেইন ফাইলটা আপনি রাখছেন। এখন এটা প্রসেস করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে আপনি ক্লিক করে 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 ওই ফোল্ডার থেকে গিয়ে ফাইলটা ওপেন করতে পারেন, আরেকটা উপায় হচ্ছে ওই ফোল্ডারটা শর্টকাট অ্যাড করে রাখতে পারেন। শর্টকাট অ্যাড করলে কী হবে, ইনস্ট্যান্ট ক্লিক মারলে ওপেন হয়ে যাবে। এখন শর্টকাটে তো সব অ্যাড করতে পারবেন না, শর্টকাটে 2, 3টা, 5টা, 7টা ফোল্ডার অ্যাড করতে পারবেন। সো সেম সিস্টেম, ক্যাশিং অ্যানাবল করলে আপনি কিছু পার্টিকুলার প্রোডাক্ট এগুলো ডেটাবেস থেকে কল হইতে হয় না, এটা আগেই কল করে রাখা হয় বাইরে। সো এটার একটা সিমিলার উদাহরণ দিলে আপনারা বুঝবেন, প্র্যাকটিক্যাল উদাহরণ, সেটা হইতেছে
আপনারা দেখবেন যে ওই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো আপনাদের কাছে নতুন, এটার জন্য ওয়েবসাইট স্লো হয়, এই জন্য আমি একটু ডিটেল বলতেছি। আর একটা ব্যাপার আছে যে ওই যে আপনারা যখন ইউটিউব দেখেন দেখবেন বাংলাদেশি কোনো কন্টেন্ট যদি দেখেন দেখবেন যে বাংলাদেশি কন্টেন্ট না, যে কন্টেন্টগুলো ভাইরাল এই কন্টেন্টগুলো দেখলে দেখবেন যে আপনার নেট স্পিড খারাপ থাকলেও খুব মারাত্মক চলে, বাফারিং হয় না। এই ব্যাপারটা আজকে এক্সপেরিমেন্ট করে দেখেন। বাট আপনি সেম ইন্টারনেটে ইউটিউবে দেখবেন, বাট আপনি কোরিয়ার একটা ওই আঞ্চলিক নিউজ দেখেন বা কোরিয়ার একটা মিউজিক দেখেন যেটা বাংলাদেশি মানুষ দেখে না, এই টাইপের একটা মিউজিক যেটা নিউ রিলিজ হয়েছে, বা কোরিয়ান একটা ড্রামা, বা যেটা ইউটিউবে, মানে আমি বলতেছি কোরিয়া বা ঘানা বা উগান্ডা, মানে যেসব দেশের কন্টেন্ট আমরা দেখি না, সো ওই টাইপের একটা দেশের জিনিস আপনি বাংলাদেশ থেকে প্লে করেন, দেখবেন যে আপনার ল্যাগ হচ্ছে। একই ইন্টারনেট একই সব কিছু সেম, ল্যাগ হচ্ছে। কেন হচ্ছে? কারণ বাংলাদেশে ইউটিউবের একটা ক্যাশিং সার্ভার আছে, এটা মূলত হচ্ছে ইয়াতে, আমি গেছিলাম হচ্ছে কলো সিটিতে, ওই যে তিতুমির কলেজের অপোজিটে, ওদের এখানে একটা সার্ভার আছে, ফেসবুকেরও আছে, আবার ইয়ারও আছে, কি বলে ইউটিউবেরও আছে। এখানে যে সার্ভারটা, এটা ছোটো সার্ভার, বড়ো সার্ভার না, এই সার্ভারে যে ভিডিওটা আমি দেখছিলাম, আমি যতদূর জানি এটা 7বার যদি একটা ভিডিও ফুল দেখা হয়, একদম 100% দেখা হয়, তাহলে ওই ভিডিওটা ইউটিউব আর এয়ার থেকে লোড করায় না, মানে কি বলে ওই ইউএস সার্ভার থেকে লোড করায় না, সেটা এই বাংলাদেশে এনে রাখে। সো এই কারণে এটা লেটেন্সি অনেক ফাস্ট লোড হয়, অনেক দ্রুত আপনি দেখবেন একদম বাফারিং লেস আপনি দেখতে পারতেছেন। সো বেসিক্যালি এটাই ক্যাশিং টেকনোলজি। সো ওই ক্যাশিং টেকনোলজি যদি আপনার এখানে অ্যানাবল থাকে, ওয়েবসাইট অনেক ফাস্টার হয়ে যাবে অটোমেটিকলি। সো এই কাজটা কে করে? এই ডাব্লিউপি রকেটের মাধ্যমে এটা করা যায়। সো এই ডাব্লিউপি রকেট আপনাকে ইউজ করতেই হবে মাস্ট, আপনি যে ওয়েবসাইটে বানান, নাইলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স খুব বাজে হবে। আচ্ছা, এখন আসেন, এটার মোটামুটি সিঙ্গেল লাইসেন্সের দাম হচ্ছে $59, বাট আনলিমিটেড লাইসেন্সের দাম হচ্ছে $300। এখন আপনি একজন উদ্যোক্তা, আপনার তো আনলিমিটেড লাইসেন্স দরকার নেই, আপনার দরকার হচ্ছে এই সিঙ্গেল ওয়েবসাইটেরটা, তাই না? যদি আপনি এজেন্সি হয় তাহলে এটা লাগবে। আমার প্রত্যেকটা এজেন্সি লাইসেন্স আছে। আচ্ছা, এখন আসেন হ্যাপি অ্যাডন। হ্যাপি অ্যাডনটা কি? হ্যাপি অ্যাডন হচ্ছে ওই যে আমরা বলছিলাম না, এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করতে পারতেছিলাম, কিন্তু এলিমেন্টর প্রোতে গেলে আরও কিছু ফিচার পাচ্ছিলাম। এখন হ্যাপি অ্যাডন হচ্ছে এলিমেন্টর প্রোর চেয়ে আরও অ্যাডভান্স, এটার ভিতরে আরও কিছু এডিশনাল জিনিসপত্র দেওয়া আছে, যেটা ইউজ করে এলিমেন্টর দিয়ে আরও, মানে এলিমেন্টরের অ্যাডন এটা, মানে এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডন, আর হ্যাপি অ্যাডন হচ্ছে কি এলিমেন্টরের একটা অ্যাডন। মানে এলিমেন্টরের ফিচার যদি থাকে 10টা, আপনি হ্যাপি অ্যাডন ইনস্টল করলে এলিমেন্টরের ফিচার হয়ে যাবে 50টা, মানে এলিমেন্টরের ফিচার আরও বাড়বে এটা দিয়ে। সো এটাও মোটামুটি 2-1টা আপনার লাগবে। অ্যাডভান্স গ্রিড টিট বানাইতে গেলে আপনি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে, মানে ডিফল্ট এলিমেন্টর দিয়ে বানাইতে পারবেন না। তারপরে প্রিমিয়াম অ্যাডন, এটাও ডিজাইন করার জন্য একটা অ্যাডন, সেম এলিমেন্টরের অ্যাডন, এরকম 3-4টা অ্যাডন আপনার লাগবে। এটা এলিমেন্টস কিট, তারপরে এই জিনিসপত্রগুলো ডিজাইনের জন্য 3-4টা প্লাগইন আপনার লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালোই এক্সপেন্সিভ, খেয়াল করছেন? এগুলো কিন্তু ভালোই এক্সপেন্সিভ, যদি আপনি লাইফ টাইম ইয়ারলি ডিলে যান, এগুলো কিন্তু ভালো লেভেলের এক্সপেন্সিভ। এই যে আনলিমিটেড ওয়েবসাইট $180, বাট সিঙ্গেল ওয়েবসাইট দেখেন কত, এরকম প্লাগইন যদি আপনি হিসাব করেন, আপনার তো একটা ওয়েবসাইটে না হলেও মানে যে প্লাগইনগুলো প্রয়োজন একটা ওয়েবসাইটকে ফাংশনাল করতে, আপনার 70-80 হাজার টাকা প্লাগইনই লাগবে। তারপরে এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট প্লাগইন, যেটা হচ্ছে ওই যে কী বলে, এদের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন ধরেন আমি একটা নিয়ে কথা বলি, জেট স্মার্ট ফিল্টার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লাগইন। দেখেন, আপনারা অনেকেই আছে রিকোয়ারমেন্ট বলতে পারেন না যখন ওয়েবসাইট বানাইতে চান, আপনাকে জাস্ট একটা র্যান্ডম জিনিস দিয়ে দেয়, আপনি বুঝাই চলে আসেন। যেমন আমি দেখাই, পরে 2-3 মাস পরে আপনি একটা করে নিড আসে, তখন বুঝেন যে আরে এই ফিচারটা আমার দরকার ছিল। সো এটা আমি একটু দেখাই। যেমন ধরেন আপনি যান হচ্ছে স্টারটেকের ওয়েবসাইটে, স্টারটেক, স্পেলিং মনে ভুল করছি, আচ্ছা, স্টারটেকের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একটা কাজ করেন, এখান থেকে আপনি যে কোনো কিছু, আপনি যদি এমএসআই এর মনিটর ইউজ করেন, তাহলে দেখেন একটা ফিচার খেয়াল করেন, এই যে বাম পাশে একটা ফিচার দেখতেছেন না, ফিল্টার প্রসেস, এটা কিন্তু চরম অ্যাডভান্স একটা ফিচার। আপনারা যারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাইছেন, আমি মোটামুটি ড্যাম শিওর যে এই জিনিস আপনারা বানাইতে পারেন নাই, মানে এটা সুপার অ্যাডভান্স না হলে আপনি এটা বানাতে পারবেন না। বা দেখবেন আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানায় আনেন, আপনি দেখবেন এই ফিচার মানুষ দেয় না আপনাকে, কারণ এটা খুব পেইনফুল একটা ব্যাপার, আর এটা খুব এক্সপেন্সিভ একটা ফিচার। সো আপনাকে এই জিনিস আপনাকে দিবে না একদম ডিটেল, আমি বলছি ডিটেলটা, যে অ্যাভেলেবিলিটি এগুলো দিবে, এগুলো আপনি পসিবল না, দেখবেন যে এটা পাইতেছেন না, বাট এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা যায়, খুব ইজিলি করা যায়। সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, যেগুলো আপনাকে মানুষ দেখায় না, বলেও না। আপনারাও মনে করেন আরে এটা দরকার কি, এগুলো তো হয়েছে, বাট যখন কাজ করতে যান তখন মনে হয় রে, মানুষ তো ইউজার তো এসে এখানে সাইজ ওয়াইজ মানুষ দেখতে চায়, যে আমার ধরেন মানে একটা কাপড়ের ওয়েবসাইট বানাইছেন, ওই কাপড়ের ওয়েবসাইটে আমার সাইজ হচ্ছে এক্সেল, এখন আমি গিয়ে তো এক্সেল দিয়ে দেখবো আমার এক্সেলের কী প্রোডাক্ট আছে, কারণ আমি ধরেন এমন একটা প্রোডাক্ট পছন্দ করলাম যেটা সাইজ নেই, তাহলে তো আমি বিরক্ত হবো। সো আমি আগে এক্সেল দিয়ে সার্চ মারবো এক্সেলে কী আছে, ওইগুলো আমি নিতে চাই,
বুঝতে পারছি? সো এই ওয়েতে বেসিক্যালি ফিল্টার প্রসেসটা কিন্তু আপনি ইজিলি বানাইতে পারবেন না। এটা বানানোর জন্য একটা প্লাগইন লাগে, ওই প্লাগইনের নাম হচ্ছে জেট স্মার্ট ফিল্টার। এই জেট স্মার্ট ফিল্টারের প্রাইসও মোটামুটি ভালোই। এখানে হচ্ছে আপনার কই এটা পার ইয়ার হচ্ছে আপনার দেখাচ্ছে এক একটা লাইসেন্সের জন্য পার ইয়ার বলতে $43, এটার প্রিমিয়াম ভার্সন আছে ওদের। এখানে প্রাইজিং মনে হয় আছে, তার একটা মিনিট, এই যে এখানে প্রাইজিং আছে, হ্যাঁ এখানে প্রাইজিং আছে মোটামুটি আপনার এই তো ভালোই আছে। এখানে $750 আছে, এখানে তো আছে আনলিমিটেড প্রজেক্ট যদি ইউজ করতে চান তাহলে হচ্ছে $999, মানে $1000। সো একটা প্লাগিনের দাম। তারপর ডাব্লিউপি মেইল, এটাও কিন্তু প্রয়োজন হয়। এই ডাব্লিউপি মেইল দিয়ে কী করা হয়, এটা হচ্ছে আপনার ধরেন একজন ওয়েবসাইটে একজন অর্ডার করছে, ওই অর্ডারে মানে আপনি পাঠাতে চান, মানে মেইলে ইনভয়েস পাঠাতে চান, এটার জন্য বেসিক্যালি এটা ইউজ করতে হয়। এটাও কিন্তু দেখেন মোটামুটি কিন্তু ভালোই এক্সপেন্সিভ, খেয়াল করছেন? এগুলো কিন্তু এই জিনিসগুলো দরকার হয়। তারপরে ধরেন ইনভয়েস প্রিন্ট, ফর এক্সাম্পল আপনার এখানে অর্ডার আসছে 100টা, আপনি ম্যানুয়ালি লিখে লিখে তো আর বানাবেন না, এগুলা ইনভয়েস অটোমেটিকলি প্রিন্ট করা যায়। এটা প্রিন্ট করার জন্য একটা প্লাগইন লাগে, মানে একদম রেডিমেড ইনভয়েস রেডি হয়ে যাবে, আপনি জাস্ট প্রিন্টার দিয়ে প্রিন্ট দিবেন আর প্যাকেজিংয়ের গায়ে লাগাই দিয়ে পাঠিয়ে দিবেন। সো এইটুকু কাজটা আপনার করতে হবে। সো এইটার জন্য মোটামুটি এটারও প্রাইস আছে। এটা হচ্ছে আপনার এটা $6.5 বলতেছে মাসে, কিন্তু এটা ইয়ারলি প্যাকেজ কিনতে হয়, যে বিল্ড অ্যানুয়ালি, মানে প্রায় $80 করে লাগে এই প্লাগইনটার জন্য। সো এটার পর হচ্ছে আপড্রাফট নামে একটা প্লাগইন আছে, এটা ব্যাকআপ রাখার জন্য, মানে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ রাখতে হবে, এই ব্যাকআপেরও মোটামুটি ভালোই কস্ট আছে। সো এগুলো আপনার লাগবে, আদারওয়াইজ আপনি এইগুলো কন্টিনিউ করতে পারবেন না। মানে আমি যেগুলো বলছি সবগুলো ইম্পর্টেন্ট প্লাগইন, একটাও ইগনোর করতে পারবেন না। আপনার একটা ফাংশনাল ওয়েবসাইটে প্রত্যেকটা প্লাগইন আপনার থাকতে হবে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। সো এই আপড্রাফট দিয়ে কী করে, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি রেগুলারলি ব্যাকআপ যদি না জেনারেট হয়, আনফর্চুনেটলি ডিজাস্টার করতেই পারে। সো কোনো কারণে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে আপনার এডিটর কাজ করতে গিয়ে একটা পেজ ডিলিট করে ফেলছে, বা যে কোনো একটা ইস্যু আসছে, তো এখন আপনি আগের ব্যাকআপ ভার্সন কেমন রেজিস্টার করবেন? এই জন্য এই আপড্রাফট দিয়ে আপনি এই ব্যাকআপটা মানে ম্যানেজ করতে পারবেন অটোমেটিকলি। আপনার 24 ঘন্টা পর পর ধরেন অটোমেটিকলি ওয়েবসাইটে একটা ব্যাকআপ কপি হয়ে আপনার ড্রাইভে পাঠিয়ে দিবে। তারপর যদি আপনার রেজিস্টোর করতে হয়, জাস্ট আপনি রেজিস্টোরে ক্লিক করলে ইনস্ট্যান্ট ড্রাইভ থেকে এনে এটা রেজিস্টোর হয়ে যাবে। সো এই পুরো প্রসেসটা এই প্লাগইন দিয়ে করে, এটা একটা পেইড প্লাগইন, এগুলো সব পেইড প্লাগইন। তারপরে এটা হচ্ছে আপনার ইয়োস্ট এসিও, এটা মূলত এসিওর জন্য কাজ আসে, এটাও প্রয়োজন আছে এসিওর জন্য। তারপরে আপনি যদি যান WPML, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ট্রান্সলেট প্লাগইন, মানে আপনার ওয়েবসাইটে ধরেন মাল্টিল্যাঙ্গুয়াল করতে চান, বাংলা এবং ইংলিশ, এটা করার জন্য এই WPML লাগে। সো এটাও একটা পেইড প্লাগইন, এটা সিঙ্গেল লাইসেন্সের জন্য মনে হয় 39, এবং আপনি যদি আনলিমিটেড ওয়েবসাইটের জন্য নিতে চান তাহলে সেটার জন্য হচ্ছে 199। সো এই হচ্ছে মোটামুটি মানে প্লাগইন। এটা আরও অনেক প্লাগইন আছে, বাট এইগুলা লাগেই, মাস্ট। সো এই প্লাগইনগুলো আপনার দরকার হবে, এগুলো আপনি ইগনোর করতে পারবেন না। এলিমেন্টর ইগনোর করার কোনো সুযোগ নাই, আপনি কার্ড ফ্লো ইগনোর করার কোনো সুযোগ নেই। আপনি হিসাব করেন, এখানে প্রায় $60, তারপরে এখানে এসে হিসাব করেন এখানে প্রায় কত, মিনিমাম প্যাকেজের দাম হচ্ছে $99, এই তো হয়ে গেল আপনার $150। তারপরে এটা লাগতেছে আরও $60, 150 আর 60 কত, ধরেন $210। তারপরে এটা লাগতেছে আরও $40, $250। ধরেন প্রিমিয়াম অ্যাড অন যদি আপনি নিতে চান, এই ডিজাইনের একটা হলেই হয়, সবগুলো লাগবে না, ডিজাইনের একটা দুইটা, আপনি কত ডিজাইন চান কাস্টমাইজ সেটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি এই $300 আপনার এখানেই হয়ে গেছে। তারপরে আপনি যদি যান এই স্মার্ট ফিল্টার যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এখানে মোটামুটি আপনার ভালোই লাগবে, মানে প্রায় $200 এখানে একাই চার্জ করতেছে। সো এই সব যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন $600-700 আপনার প্লাগইনই লাগবে, মানে $600-700 প্লাগইনই প্রয়োজন হবে একটা ওয়েবসাইট বানাইতে। তো তারা কীভাবে আপনাকে 5,000 টাকায় ওয়েবসাইট বানিয়ে দেয়? সো এটা আপনার বুঝতে হবে যে এই জিনিসগুলো সে দেয় না আপনাকে, আপনাকে বলেও না, আপনি চানও না, আপনি জানেনও না যে এগুলো দিয়ে এগুলো হয়। সো আমি আপনাকে অ্যাটলিস্ট যেটা করলাম, আপনার মাথায় এইটুকু পুশ করলাম যে আপনি যেন মানুষের কাছ থেকে চায় আদায় করে নিতে পারেন, কারো থেকে ওয়েবসাইট বানাইলে যেন আপনি এগুলা বুঝে নিতে পারেন। সো এই ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট। সো এই হয়েছে ব্যাপার। এখন প্লাগইনের মধ্যে আবার অনেক ঘটনা আছে, প্লাগইনের কিন্তু আবার এগুলো ক্র্যাক ভার্সন পাওয়া যায়। এই ক্র্যাক ভার্সন প্লাগইন নিলে কিন্তু আবার বড় ডিজাস্টার, এটা নিয়ে পরে কোনো একটা ক্লাস নিব আমি কোনো এক সময়। এইগুলোর প্লাগইন ক্র্যাক ভার্সন নেওয়া যাবে না, এগুলো অরিজিনাল ভার্সন ইউজ করতে হবে। আপনি এগুলো ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবেন না, কোনোভাবেই ক্র্যাক ভার্সন ইউজ করা যাবে না। ক্র্যাক ইউজ করলে আপনার ওয়েবসাইট সার্ভার সব হ্যাক হবে। সো ওটা অনেকেই করে, সো এটা করা যাবে না, অরিজিনাল লাইসেন্স ভার্সনগুলো ইউজ করতে হবে। আমরা এই প্রত্যেকটা প্লাগইন, এই যে দেখা একটা মিনিট, এই যে প্রিমিয়াম টুলস, এই যে প্রিমিয়াম টুলস নামে আমরা যে বলছিলাম এখানে বিজনেস ওয়ার্কশপ মেম্বারে, যে বিজনেস ওয়ার্কশপের যে প্রোগ্রামটা আছে, এখানে কী কী পাবে, এখানে একটা অপশন আছে প্রিমিয়াম টুলস।
এইখানে আমরা বলছি যে এই ধরনের সকল প্রিমিয়াম টুলস আমরা দিই। আমরা লাইসেন্স প্রত্যেকটারই আমাদের এয়ার লাইসেন্স আছে। যেমন ধরেন আমাদের এখন কাজের জন্যই লাগবে, আমি একটু এলিমেন্টরে যাই। এলিমেন্টরে আমার এজেন্সি লাইসেন্স কেনা আছে। ওই এজেন্সি লাইসেন্স কিনে, মানে এজেন্সি লাইসেন্স মানে কি, আপনি ধরেন এজেন্সি মানুষকে সার্ভিস দেন, তখন ওদের জন্য করতে হয়। সো এটা বাই দ্য ওয়ে এটা ইলিগেল না, এটা লিগেল। আপনি আনলিমিটেড ওয়েবসাইটের জন্য লাইসেন্স কিনে আপনি মানুষকে দিতেই পারেন। মানুষকে দিতে পারেন বলতে কি, আপনার প্রজেক্ট আপনি ইউজ করতে পারেন, আপনার ক্লায়েন্টের প্রজেক্ট আপনি ইউজ করতে পারেন। সো এগুলো নিয়ে অনেকেই দেখবেন যে কথা বলে। অ্যাকচুয়ালি আনলিমিটেড লাইসেন্সের কনসেপ্ট আসছে কোত্থেকে? এই জন্যই তো আনলিমিটেড লাইসেন্সের কনসেপ্ট তো এটাই। যেমন আমরা 367 জন অলরেডি ওয়ার্কশপ মেম্বারদেরকে এটা দিছি, এটা ওয়ার্কশপ মেম্বারদেরকে জন্য করা অনলি। সো 700 এতজনকে আমরা দিছি। লাস্টে আমরা এই যে এটার মধ্যে অলরেডি অ্যাড করা আছে, মানে এটা ডোমেনের এগেনস্টে হয়। সো ধরেন আমি এটা একটু ডাউনলোড করে নিই। এই যে প্রো এজেন্সি ভার্সন দেখছেন, এই যে এজেন্সি ভার্সন, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। সো এখান থেকে ডাউনলোড করে তারপর এটা কানেক্ট করতে হয়। সো এটা ডাউনলোড হয়ে যাক। সো এইভাবে আমরা প্রত্যেকটা প্লাগইন কিনে আমরা হচ্ছে আমাদের ওয়ার্কশপ মেম্বার যারা আছে ওদেরকে আমরা এগুলো প্রোভাইড করি। সো আমাদের গোল থাকে যেন একজন যে ওয়ার্কশপ মেম্বার, তার জন্য আপনার এই প্লাগইনে কোনো ইনভেস্ট না করা লাগে, তার ওয়েবসাইটে যেন একটা সিঙ্গেল পয়সা খরচ না করা লাগে। একে তো প্লাগইন তো আমি দেই, প্লাস আমরা তার ওয়েবসাইটই বানিয়ে দিই পুরোটা। সো তারপরে মার্কেটিং সেট আপ, তারপরে হচ্ছে আপনার এইসব পার্টের জন্য তার ইনভেস্ট না লাগে। তার সে একমাত্র ইনভেস্ট করবে অ্যাডে আর প্রোডাক্টে, অন্য কোথাও তার ইনভেস্ট করার দরকার নেই। এগুলো আমরা দিই। সো এই যে আমরা বলি না যে আপনি 25,000 টাকা দিয়ে ওয়ার্কশপে ঢুকতেছেন, বাট ইনস্ট্যান্ট আপনি ভ্যালু পেয়ে যাচ্ছেন প্রায় লাখ টাকার। এই যে আমাদের মেম্বাররা দেখবেন বলে যে আমি, মানে এটা টাকা দিয়ে হিসাব করা যাবে না, রিভিউতে দেখবেন বলে। সো এটা বেসিক্যালি এই কারণে বলে, কারণ এটা অনেকেই বলে যে দেখবেন যে ভাই প্রাইসটা একটু কমানো যেত। অ্যাকচুয়ালি দেখেন, আমরা কিন্তু কোর্সের জন্য টাকা নিচ্ছি না এখানে। আমাদের যে কোর্স 15-16টা কোর্স আছে, কোর্স তো আমি দিবই, নলেজ তো আমি শেয়ার করতেই পারি, বাট এই প্লাগইন তো আমার কিনতে হবে, তাই না? এটা সবার জন্য আমি একসাথে এজেন্সি লাইসেন্সগুলো কিনি, কেনার পরে আমি ধরেন আপনাদেরকে দিতেছি। এটা আপনি ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে আপনার হয়তো লাগতো, আপনার তো আর এজেন্সি লাইসেন্স দরকার নেই। আপনি $400 দিয়ে শুধু এলিমেন্টর কিনবেন, তাহলে সবগুলো এজেন্সি লাইসেন্স কিনতে তো আপনার $30-40,000 লাগবে, বা $20-30,000 লাগবে। $30,000 দিয়ে আপনি কিনা কী করবেন? আপনি তো মানুষকে সার্ভিস দিতেছেন না, আপনি নিজের জন্য ইউজ করতেছেন। তো $30,000 দিয়ে আপনার কেনা দরকার আছে? সো এটা আমি কিনে আমি বাকিদেরকে দিচ্ছি, মানে ওয়ার্কশপ মেম্বারদেরকে দিচ্ছি। এটা সবাইকে দেওয়া পসিবল না, এটা লিমিট আছে। সো এই কারণে আমাদের আসলে এটার ফি মানে কমানোর অপশন হয় না। জাস্ট এটা না, তো আরও অনেক ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসপত্রগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আর কি ওয়ার্কশপে। এই জন্য ওয়ার্কশপ এক্সক্লুসিভ। আপনি ওয়ার্কশপকে যদি কোর্সের সাথে ম্যাচ করে ফেলেন হবে না, তাহলে ম্যাচ করবে না। সো এটা আমি একটা অপশন বললাম। ওয়ার্কশপে এরকম প্রত্যেকটা জিনিস এলাবোরেট করলে করা যাবে। প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা পার্টে ভ্যালুয়েট করি। জাস্ট এটা টুলসের সাইড থেকে বললাম আর কি। ওকে, আরেকটা ব্যাপার, ওয়ার্কশপের কথা যখন আসছে, ওয়ার্কশপে আপনার কি বলে, আমরা অলরেডি অনেকে পাঠাই দিছি। সেকেন্ড ধাপে ইউজারদেরকে আমরা অলরেডি পাঠাচ্ছি। আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন তো অনেকেই করছে দেখছি, বাট আপনারা খুব সুন স্টার্ট করে দেন। আমরা বুট ক্যাম্পটা শেষ হওয়ার পরপরই এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করে দিব, যখন আমাদের সিট কনফার্ম হয়ে যাবে। কারণ আপনি বুঝতেই পারছেন যে এইগুলো কিন্তু আমরা চাইলেও এত প্লাগইন, এত টুলস, এত ওয়েবসাইট, আমরা চাইলেও এত বেশি মানুষ নিতে পারবো না। আনলিমিটেড মানুষ এখানে নেওয়া যায় না, আমাদের একটা ক্যাপাসিটি আছে। সো ওই ক্যাপাসিটি পর্যন্ত আমরা নিব। সো এই জন্য হচ্ছে আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুত করে ফেলেন। যদি মনে হয় যে কারো পেমেন্ট করতে লেট হবে, তো সেই ক্ষেত্রে মানে যদি আপনি খুব ইন্টারেস্টেড হন, পেমেন্ট করতে লেট হয়, তাহলে আপনি চেষ্টা করেন যত দ্রুত সম্ভব। যদি 2-4-5 দিন লেট হয়, সেক্ষেত্রে আপনি একটু সময় নিতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন এক্সট্রা সেফ থাকার জন্য। আপনি হ্যালোর মেইলে একটা মেইল থ্রো করে রাখতে পারেন, hello@stepup.com.bd, তাহলে সেক্ষেত্রে হয়তো হেল্প হইতে পারে। ওকে, বাই দ্য ওয়ে, আমি যেটা করবো এখন প্রিমিয়াম ভার্সন এই ইয়াটা দিয়ে দিই, চোজ ফাইল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এই জিনিসটা দেখালাম আপনাদেরকে বোঝার জন্য। আমি এগুলো কেটে দিই, আমার এই প্লাগইনের এই জিনিসগুলো দরকার নেই, এগুলো সব আমি কেটে দিচ্ছি। ওকে, এগুলো ফাইন, এগুলো লাগবে না আমার। এখন আমরা যেটা করব, কটা বাজে? 54। সমস্যা নেই, আজকে ক্লাসটা একটু লম্বা হবে, লম্বা হইলেও আমি এটা করব। সো চোজ ফাইল থেকে আমি এলিমেন্টরের ফাইলটা জাস্ট দিয়ে ইনস্টল করে দিচ্ছি। মানে আপনি যখন লাইসেন্স কিনবেন তখন এরকম একটা ফাইল পাবেন। ওকে, আচ্ছা, ওকে, এটা সার্ভার এন্ডে একটা ইস্যু হয়েছে, আমি একটু সলভ করে নিই, একটা মিনিট। এখন মনে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। সো জাস্ট আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, এখন দেখা যাচ্ছে মনে স্ক্রিন না? এখন দেখা যাচ্ছে মনে হয়। সো এখানে আমি অলরেডি কি বললাম, এটা হচ্ছে ইনস্টলে আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু ইনস্টল নিয়ে নিছে। তারপর জাস্ট অ্যাক্টিভেট প্লাগইন,
এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হওয়ার পর এখন যেটা করতে হবে, এটা কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কানেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ব্রাউজার থেকে এটা কানেক্ট, এটা তো অটোমেটিক কানেক্ট থাকার কথা। দাঁড়ান একটা মিনিট, আমি একটু দেখি, এটা অটো কানেক্ট থাকার কথা, কারণ আচ্ছা এটা অটো কানেক্ট থাকবে না। আমার একটা কাজ করতে হবে, এই জিনিসটাকে আমার একটু লাইসেন্সটা অ্যাক্টিভেট করতে হবে। এটা ডোমেনের এগেনস্টে লাইসেন্স অ্যাক্টিভেট হয়। সো আমি জাস্ট এটা লাইসেন্সটা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। মানে আপনি যখন এলিমেন্টার লাইসেন্স নেবেন তখন এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি জাস্ট আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিই। ভুল দিলাম পাসওয়ার্ড, ও সরি অ্যাডমিন না তো, অ্যাডমিন এটা হচ্ছে ইউজার নেম হচ্ছে এটা, দেন এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এটা হওয়ার পরে আমার যেটা করতে হবে, এটা যে কানেক্ট, দেখেন একটা অপশন আছে এখানে, কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভ, এখানে যেতে হবে। যাওয়ার পরে জাস্ট আমাদের যে ইমেলটা আছে, যে ইমেলটা দিয়ে মেইন লাইসেন্স, ওটা অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভ মাই লাইসেন্স, এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো ইয়াস, অ্যাক্টিভেট হয়ে গেছে, লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এটাতে কাজ করতে পারবো। এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে রিলোড দিলে দেখবো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ইয়েস, অ্যাক্টিভেট হয়ে গেছে। সো অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যদি একটা রিলোড দিই, এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো আমাদের প্রিমিয়াম যে জিনিসপত্রগুলো এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। একটু সময় নেবে এটা রিলোড হইতে। ওকে, সো আমরা এই যে দেখেন এখন কিন্তু প্রিমিয়াম জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, দেখছেন। আমি যদি এখন ফর্ম বানাতে চাই, জাস্ট এই ফর্মটা এখানে টেনে ছেড়ে দিলে এই দেখেন, এই যে এই ফর্ম অপশন চলে আসছে। এখন আমি আমার মতো করে এটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে এখানে নিউ ফিল্ড নিতে পারবো। হ্যাঁ, আমি চাইলে এখানে ফোন নাম্বারে ফিল্ড নিতে পারতেছি। সো সব আমি এখানে করতে পারতেছি। সো এই পুরা প্রসেসটা এখানে করা যায়। এখন ধরেন এই জিনিসটা তো আমরা বুঝলাম। হ্যাঁ, আমরা এখন একটু একটু প্রিসাইজলি কিছু জিনিসপত্র বানাই। যদিও সময় অনেক বেশি গেছে, বাট তারপর আমি একটু বানাই। আমি একটা কাজ করি, আমি একটা ই কমার্স ওয়েবসাইটের একটা শেপ আনার চেষ্টা করি। সো এটা করার জন্য, এটা করতে যদি সময় লাগবে, বাট আমরা করার চেষ্টা করি। ই কমার্স যখনই আমরা বানাতে যাব তখন একটা প্লাগইন দরকার হবে, এটার নাম হচ্ছে ও কমার্স। আমরা ও কমার্সটা ইনস্টল করব। পপুলারে যাব, পপুলারে গেলে আমরা এই যে এখানে পেয়ে যাবো ও কমার্স। সো এই ও কমার্সের মেইন কোম্পানি হচ্ছে অটোমেটিক, যেটা ওয়ার্ডপ্রেসের মাদার কোম্পানি। সো ওয়ার্ডপ্রেস বেসিক্যালি মেইন যে প্লাগইনগুলো আছে কোর, এগুলো তারা নিজেরা বানাইছে, এগুলো থার্ড পার্টিকে বানাইতে দেয় নাই। সো অ্যাক্টিভ মানে জাস্ট আমি ও কমার্স নামে একটা প্লাগইন ইনস্টল দিলেই এই বাম পাশে দেখেন ই কমার্সের কিছু প্রোডাক্ট কিছু নাই এখন এই মুহূর্তে। দেখবেন এখনই এটা চলে আসবে, যখন আমি ও কমার্সটা সেট আপ হয়ে যাবে তখন এগুলো চলে আসবে। ওকে, বলতেছে স্টোর সেট আপ করতে, চাইলে এটা করাও যায়, চাইলে ইগনোরও করা যায়। সো আমরা এটা, আচ্ছা এটা ইগনোরই করি, দরকার নেই আপাতত। কি ইগনোর হচ্ছে নাকি? ওকে, লোকেশন চাচ্ছে, আমি একটু লোকেশনটা দিয়ে দিই, বাংলাদেশ দিতে হবে, ঢাকা। সো দিলাম, তারপরে কি চাচ্ছে? আচ্ছা হয়ে গেছে, মোটামুটি ও কমার্স হয়ে গেছে। দেখেন বাম পাশে অনেকগুলো মেনু চলে আসছে, খেয়াল করছেন? ও কমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো এখন চলে আসছে। ও কমার্স ইনস্টল দিলেই এই ফিচারগুলো চলে আসবে, মানে একটা ই কমার্সে যা লাগে সব এখানে একটা একটা করে চলে আসে। সো এই জিনিসটা যখন চলে আসে, একটা মিনিট, ভিতরে মনে হয় অনেক প্রসেস চলতেছে ওয়েবসাইটে, কারণ আমার এই ইনস্ট্যান্ট আমরা সব কিছু করতেছি, এই কারণে মনে হয় লোড টাইম একটু বেশি দেখাচ্ছে। আর আমার এখানে নেট স্পিডও একটু খারাপ এখন, যেহেতু লাইভ হচ্ছে। জাস্ট একটা মিনিট। বেসিক্যালি এখন প্রসেস চলতেছে অনেকগুলা বিহাইন্ড দ্য সিন, এগুলো ইনস্টল হচ্ছে প্রত্যেকটা, এই কারণে এটা একটু স্লো দেখাচ্ছে। সো এই ও কমার্স যখন আপনি ইনস্টল দিয়ে দিবেন, ও কমার্সটা ইনস্টল দিয়ে দিলে আপনি এখান থেকে ইনভেন্টরি ম্যানেজ থেকে শুরু করে মোটামুটি অর্ডার ম্যানেজমেন্ট, এই ফিচারগুলো আপনার এখানে চলে আসবে। এবং কার্ড ফাংশনালিটি, যে জিনিসপত্রগুলো লাগে যেগুলো আগে ছিল না, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কোম্পানির ওয়েবসাইট বানাবেন বা ব্লগ ওয়েবসাইট বানাবেন, তখন ওটা হচ্ছে আপনি বানাবেন জেনারেলি, আপনি ও কমার্স লাগবে না। বাট যখন আপনি ই কমার্স বানাতে চাবেন তখন অবশ্যই আপনাকে ওই ফাংশনালিটিগুলো আপনার লাগবে, মানে ই কমার্সের যে ফাংশনালিটিগুলো প্রয়োজন হয় এই জিনিসপত্রগুলো আপনার এখানে দিতে হবে। অনেক স্লো করতেছে।
এটা আগে থেকে সেট আপ করে রাখলে ভালো হতো, বাট আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে একটু লাইভ দেখাইতে, এই কারণে বেসিক্যালি এটা এরকম একটু পেইন আসতেছে আর কি। ওকে, আর এখানে ই কমার্স ওয়েবসাইটের মধ্যেও আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যত মিনিমালিস্ট করা যায়। দেখেন এটা কিন্তু অনেক মিনিমাল একটা ওয়েবসাইট, এত 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 মনে করেন যে হিজিবিজি না। ওয়েবসাইটকে হিজিবিজি বানালেই কিন্তু ওয়েবসাইট হয় না, যতটা সিম্পল রাখা যায়, যতটা মানে মানে আপনার ওয়েবসাইটকে লুক্রেটিভ করার চাইতে খেয়াল রাখতে হবে ওয়েবসাইট কতটা ফাংশনাল। আননেসেসারি কোনো কিছু রাখার দরকার নেই, যেগুলো দরকার সেগুলো শুধুমাত্র আপনি আনবেন, যেগুলো আপনার সেল বাড়াতে হেল্প করবে আলটিমেটলি। চেষ্টা একটা মিনিট, আমার ওকে চলে আসছে। আচ্ছা আমি মনে হয় করছি, মানে বুঝতে পারছি আমি কী হয়েছে। এটা হচ্ছে ওই ওকোমার্সের সেট আপ প্রসেসটা কমপ্লিট করে আসলে তাহলে ইনস্ট্যান্ট হয়ে যেত। এটা আমি ওটা স্কিপ করছি কারণ এটা লোড হচ্ছিল। ওকে, সো এটা হওয়ার পরে আমরা যেটা করব, আমরা কিন্তু এখন এই ফাংশনালিটিগুলো চলে আসছে। এখন আমরা যেটা করতে পারি, ইনিশিয়ালি আমাদের ওয়ার্ডপ্রেসের মানে কী বলে, আমাদের এখানে কিছু সেট আপ আছে, ওকোমার্সে কিছু সেটিংস আছে। এই সেটিংসে গিয়ে আপনি ওকোমার্সটা একটু সেট আপ করে নেবেন, যে আপনার ওয়েবসাইট, আপনার এই যে অ্যাড্রেসটা এখানে বসাবেন, তারপর হচ্ছে আপনার এখানে জিপ কোডটা বসাবেন, আপনি কোন দেশে সেল করতে চান সেগুলো বসাবেন, তারপরে শিপিং লোকেশন, তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন, হ্যাঁ এই জিনিসপত্রগুলো এখানে অ্যাড করবেন। যেমন কারেন্সিটা বসাবেন, তারপরে কারেন্সি পজিশন কী হবে, এগুলো এই জায়গা থেকে এসে আপনি এগুলো সেট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের ইনভেন্টরি, হ্যাঁ এখানে যদি যান, আমি একটা কাজ করব। আচ্ছা আমরা কি এটার উপর একটা ক্লাস বাড়াবো? হ্যাঁ, যদি কমপ্লিট করতে না পারেন তাহলে আরেকটা ক্লাস বানাই দিন, কারণ বেশি টাইম হয়ে যাচ্ছে, বেশি লং হয়ে যাচ্ছে হয়তো। এটা কি আমরা একটা ক্লাস বাড়াবো কিনা সেটা চিন্তা করতেছি। দেখেন তো অডিয়েন্সরা কী বলে, যারা দেখতে পারতেছে। আমি কি একটা ক্লাস বাড়াবো অলরেডি, মানে এই জিনিসপত্রগুলো মানুষের মাথা দিয়ে না গেলে তো সমস্যা হবে। হ্যাঁ, এটা কয়েকবার দেখতে হবে ক্লাসটা, তাহলে ঠিক হবে। সো এটা যেহেতু ইস্যু রেইজ হয়েছে অনেকগুলা, আমি কি আরেকটা ক্লাসে এটা ইনক্রিজ করবো কিনা চিন্তা করতেছি, যে একটা ই কমার্স ওয়েবসাইটের এই শেপটা এনে দেখাবো কিনা, যে কেমনে এই জিনিসটা বানাতে হয়। আজকে আমি করতে পারবো, বাট আমি জানি না অডিয়েন্সরা এটা কতটা বুঝতে পারবে। আরেকটা ক্লাস নিব? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এটার উপর আরেকটা ক্লাস নিব না। হ্যাঁ আমি জাস্ট এখন ওকোমার্সটা ইনস্টল দিলাম, ওকোমার্সটার এখানে এই সেটিংসগুলো আছে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, সেখানে আমরা হচ্ছে এখানে এরকম একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, গ্রিড টিড বানায় ওখানে যেন অর্ডার টর্ডার প্লেস করা যায়, পুরো প্রসেসটা আমরা চেষ্টা করবো এটাতে করে দেওয়ার জন্য। সো এই ক্লাসের পরে আমি শিওর অনেকেই এতদিন যে মোটিভেশন গেইন করছিলেন, ওই মোটিভেশন কমে যাবে হয়তো, যে আরে এত কমপ্লেক্স জিনিসপত্র দিয়ে কি ব্যবসা করা যাবে কি না। ভাই দেখেন এটা কমপ্লেক্স ঠিক আছে, বাট এটার সলিউশনও তো আছে। এই সলিউশন আপনাকে পেন নিতে হবে কেন? আর এখানে যে টাকা পয়সার হিসাব নিকাশ চলে আসছে, এখানে এত এত টাকা লাগে, এত এত জিনিসপত্র লাগে, ইয়েস টাকা তো লাগবে, বাট এগুলোর জন্য বাল্ক পারচেস মোডে গেলে আপনার লাগবে না। 10 জনে মিলে কিনেন লাগবে না, 20 জনে মিলে কিনেন, মানে 20 জনে মিলে যদি আপনি একটা প্লাগ ইন কিনে নেন, ওটা আপনার শরীরে লাগবে না। সো আমরা বেসিক্যালি মানে এই ওয়ার্কশপে এই কাজটা আমরা করতেছি, যে আমরা বাল্ক কিনে চেষ্টা করতেছি। যেমন ধরেন 1000 একটা এলিমেন্টর কিনতে লাগে কত, এমনিতে কিনতে লাগবে $60। আপনি $60 দিয়ে, $60কে 120 দিয়ে গুণ দেন, দেখেন কত টাকা হয়, প্রায় 6000, এই 7-8 হাজার টাকা হয়ে যায়, প্রায় 7,500 টাকার মতো আপনার চলে যাবে একটা প্লাগ ইন কিনতে। কিন্তু আপনি যদি 1000 লাইসেন্স কিনেন $400 দিয়ে, তাহলে কি হয়? তাহলে কিন্তু এটা মানে এক একটা লাইসেন্সের দাম 30-40 টাকা বা 50 টাকা করে পড়ে এক একটা লাইসেন্সের দাম। সো এটা হচ্ছে বেনিফিট। সো আপনি বাল্ক পারচেস করে আপনি ওটা বেনিফিট নিতে পারেন। সো তারপর হচ্ছে আপনার WP রকেট একা কিনতে গেলে অনেক টাকা লাগবে, বাট আপনি বাল্ক কিনেন, বাল্ক কিনলে তো আর সমস্যা নেই। সো এই ওয়েতে আপনি কাজটা করতে পারেন। সো এইটা ইন্ডিভিজুয়ালি লুক ম্যানেজ করা যায় না, এটা করাও যায় না, এই জন্য দেখা যায় নিজেরটা নিজে কিনে ফেলে, এত হ্যাসেল মানুষ নেয় না। সো এই কারণেই বেসিক্যালি আমরা যেটা চিন্তা করছি, যে এখানে আমরা এই প্লাগইনগুলো আমরা ওয়ার্কশপ মেম্বারদেরকে দিচ্ছি। সো ওরা এইগুলো নিয়ে তাদের মতো করে অ্যাপ্লাই করতে পারতেছে তাদের এর মধ্যে। সো তাহলে আমি একটা ক্লাস নিব ডিটেল, আমি এখন তাহলে এটা নিয়ে আর সামনে না বাড়াই, এটা হয়তো বোঝা যাবে না। সো এটা আমি নেক্সট ক্লাসেই দেখাবো, এবং এরকম একটা ওয়েবসাইটের শেপ আইনা আমি চেষ্টা করবো দেখানোর জন্য, যেটাতে অর্ডার টর্ডার থেকে শুরু করে পুরো প্রসেসটাই কমপ্লিট করা যায়। এবং মোটামুটি যারা ওয়েবসাইটে একেবারে নতুন, তাদের জন্য আমি চেষ্টা করবো ওয়েবসাইটের ম্যানেজমেন্টের ব্যাপারেও একটু দেখানোর জন্য। আমাদের ওয়েবসাইট ম্যানেজমেন্টের একটা কোর্স আছে আলাদা, সাপোজ স্টেপ আপ ডট, আমরা গ্রাফিতে আমাদের কোর্সগুলো ম্যানেজ করি, এখানে একটু দেখাই। ড্যাশবোর্ড,
এখানে বেসিক্যালি কোর্সগুলো আমাদের আছে এখানে বিজনেস ওয়ার্কশপের। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ম্যানেজমেন্টের একটা কোর্স আছে আলাদা। সো এই ম্যানেজমেন্ট কোর্সে বেসিক্যালি কেমনে একটা ওয়েবসাইট ম্যানেজ কেমনে একটা ওয়েবসাইট ম্যানেজ করতে হয় এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে মোটামুটি এই জিনিসপত্রগুলো দেওয়া আছে। এখানে 7টা ডিটেল ভিডিও দেওয়া আছে মোটামুটি বড় বড়। সো কেমনে আপনি একটা ওয়েবসাইট ধরেন একেবারে বিগিনার যে ওয়েবসাইট ম্যানেজই করতে পারে না, সো তাদের জন্য এখানে ওয়েবসাইট ম্যানেজমেন্টের একটা পার্ট এখানে দেওয়া আছে। সো আমি চেষ্টা করব এই এখানে প্রায় সব মিলে মনে হয় কত না হলেও তো আপনার আমার ধারণা 4 ঘন্টার মতো আছে মনে হয় ভিডিও, 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো আছে। সো যেটা আমি এইভাবে এরকম ক্লাসে দেখালে 3টা ক্লাস লাগবে। সো 3 ক্লাসে তো আমি পুরাটা এক্সপ্লেন করতে পারবো না, বাট আমি যেটা করবো অ্যাটলিস্ট যেটুকু অ্যাজ এ বিগিনার হিসেবে দরকার আমি ওইটুকু নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো। একে তো হচ্ছে একটা ওয়েবসাইট কেমনে ম্যানেজ করতে হয় এই পার্টটা দেখাবো, প্লাস একটা ওয়েবসাইট কেমনে বানাতে হয় এটার বেসিক পার্টটা দেখাবো। সো আশা করি এগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হবে। এরপর থেকে আমরা মার্কেটিংয়ের পার্টগুলোতে চলে যাব, পিক্সেল সেট আপ, তারপরে হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং, এই জিনিসগুলো আমি দেখানো শুরু করব। সো এই ভিডিও তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।